আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের র‍্যাপিড রিভিউ হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চুম্বকত্ব। এই র‍্যাপিড রিভিউটা একটু বড় হবে। এর কারণ হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চুম্বকত্ব চ্যাপ্টারটাই অনেক বেশি বড়। ওকে, সো আমরা কিছুই স্কিপ দেই নেই। চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস পড়বো ভালো মতো। দুইটা অংশ আছে, প্রথমটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয়, পরেরটা হচ্ছে চুম্বকত্ব। ওকে, সো দুইটা পার্টই এখানে মেইনলি সূত্র বেসিসে, প্রথম যে পার্টটা আর পরের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তুমি একটু কনসেপ্ট বেসিস। আমি একটু কনসেপ্টটা আলোচনা করবো যেন তুমি সহজে মনে রাখতে পারো, কারণ চুম্বকত্বের পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ সময় সেগুলোকে হচ্ছে নিমোনিক্স দিয়ে মনে রাখা হয়। নিমোনিক্স দিয়ে বেশিরভাগ সময় মনে থাকে না। আমরা একটু কনসেপচুয়ালি যাবো, মেইন ঘটনাটাকে সেটা বুঝতে পারবো। বইয়ের লাইনে যখন তুমি যাবা তুমি সেটা আরো ভালোভাবে বুঝতে পারবা। ওকে, সো আমরা শুরু করি হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। মেইনলি হচ্ছে প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, এখান থেকে প্রশ্ন বেশি আসে। এছাড়া হচ্ছে ভূচুম্বকত্বের যে উপাদান সেখান থেকে প্রশ্ন আসে। ওকে, এই জায়গাটা থেকে বেশি। আর প্রথমের যে দিকগুলো আছে, এই প্রথম দিকগুলো হচ্ছে সূত্র কতটা ভালো পারো, কে কার সমানুপাতি, কে কার উপর নির্ভর করে, এই টাইপের প্রশ্ন আসে। আমরা পড়ার সময় সময় সেই বিষয়গুলো দেখে ফেলবো। এবার আসো মাইন্ড ম্যাপ। আমরা ফার্স্টে একটা চার্জ, দেন চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বল, চৌম্বক যেহেতু, এরপরে লরেন্স বল, হল বিভব, টর্ক, কক্ষপথে ইলেকট্রন, এই পর্যন্ত সব সূত্র বেসিসে। আর এরপরে যা শুরু হয়েছে সবই হচ্ছে চুম্বকের ব্যবহারের উপর ডিপেন্ড করে। ওকে, সো আমরা এটাও পড়বো। এটা তুমি হচ্ছে অ্যাক্টিভ রিকল হিসেবে ইউজ করবা। এক একটা জায়গায় যাবা, চিন্তা করবা যে আচ্ছা ভাই এখানে আমাকে কি সূত্র পড়াইছিল, কি কি পড়ছিলাম আমি। সো অ্যাক্টিভ রিকল, এই জন্য কিন্তু মাইন্ড ম্যাপ। চলে আসি হচ্ছে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। প্রথম অংশটা, এটাকে আসলে কি বোঝানো হয়? বোঝানো হয়, ধরো এটা একটা পরিবাহী, এটা হচ্ছে কি, এটা একটা পরিবাহী, এবং এই পরিবাহীর ভেতর থেকে কি যাচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর চারিদিকে কি সৃষ্টি হচ্ছে? এই যে এগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? চৌম্বক ক্ষেত্র। এই ঘটনাটাকে আমরা বলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। অর্থাৎ তড়িৎ প্রবাহ হওয়ার কারণে একটা পরিবাহীর ভেতর থেকে এই পরিবাহীর চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা লোহা আনো, সেই লোহাটাকে টুপ করে টেনে ধরবে, মানে চৌম্বকের মতো আচরণ করতেছে এটা। তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই পুরো ঘটনাটাকে কি বলা হচ্ছে? তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয়। আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড। ওকে, সেম ভাবে চিন্তা করো, একটা পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে কি? পরিবাহীর ভেতর থেকে আধান একটা নির্দিষ্ট বেগে গতিশীল, তাই না? একটু জুম করলে কি দেখবো? যে এর ভেতরে আধান ভি বেগে গতিশীল। তাহলে এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে কোনো একটা আধান যখন ভি বেগে গতিশীল হয়, এই আধানের চারিদিকেও কি সৃষ্টি হয়? আধানের চারিদিকেও আমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটাকেও আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার মধ্যেই ফেলি। ওকে, সো পরিবাহীর মধ্য থেকে তড়িৎ প্রবাহ হওয়া যেই কথা, একটা আধান ভি বেগে গতিশীল হলে তার আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটাও সেম কথা। এই হচ্ছে আমাদের প্রথম বেসিক কথা। চলে আসি হচ্ছে এই যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, সবুজ কালার দিয়ে লিখছি, বা একটা তড়িৎ পরিবাহী দিয়ে একটা তড়িৎ পরিবহন হচ্ছে। ওকে, তাহলে তার আশেপাশে যে সবুজ দাগ দিয়ে আমি এখানে চৌম্বক ক্ষেত্রটা আঁকছি, এই চৌম্বক ক্ষেত্রে কি বের করতে হয়? মান এবং দিক বের করতে হয়। অর্থাৎ এই যে চৌম্বক ক্ষেত্র, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হয়, দিক বের করতে হয়। মান আমরা কোন কোন সূত্রের সাহায্যে ব্যবহার করি? অ্যাম্পিয়ারের সূত্র এবং বায়োট সাভার্টের সূত্রের সাহায্যে। এবং এর ডিরেকশন, অর্থাৎ এটা কোন দিকে যাবে, এইগুলো কি এই দিকে যাবে, মানে এইভাবেই ঘুরবে, নাকি হচ্ছে উল্টা দিক থেকে ঘুরবে, কোন দিকে ঘুরবে, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে ডিরেকশন, তাই না? তাহলে ডিরেকশন কিভাবে আমরা জানি? একটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি, একটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্রের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ হয় ডান হস্ত সূত্র, ডান হাত দিয়ে ব্যবহার করি, বা কর্ক স্ক্রু ঘুরায় ঘুরায়। আমরা জাস্ট এখানে টেকনিক তোমাকে দেখাবো, ঠিক আছে? পরবর্তীতে এসে তখন আমরা দেখবো। তাহলে দেখো, আমরা চৌম্বক ক্ষেত্র বা আবেশ যেটা বি ভেক্টর, তার একক হচ্ছে কি টেসলা একক। সবার লাস্টে একসাথে পড়াবো র‍্যাপিড রিভিউর মাঝখানে, দেখবা জাস্ট তিনটা একক তোমাকে মনে রাখতে বলবো, পুরো চ্যাপ্টারে সব একক পারবা। সো দেখো, চৌম্বক ক্ষেত্র বা আবেশ, এর হচ্ছে আমরা বায়োট সাভার্ট সূত্রের সাহায্যে মান বের করতে পারি, বা অ্যাম্পিয়ারের সাহায্যে মান বের করতে পারি। কিসের মান বের করব? এই যে বি আছে না, এই বি এর মানটা বের করব। ঠিক আছে, আমরা আসবো কিছুক্ষণ পরে হচ্ছে আসবো, বাট এইটা আগে তুমি মাথায় রাখো। এই জিনিসটা হচ্ছে আমরা আবারও পড়াবো, ঠিক আছে? বাট এখন তোমাকে প্রথম যে জিনিসটা বলতে চাই, চৌম্বক ক্ষেত্র বা আবেশ, আমরা আগে কি জানতাম? তড়িৎ ক্ষেত্র যে জিনিস, তড়িৎ প্রাবল্য সেম জিনিস, রাইট? এটা তো আমরা স্থির তড়িতে পড়ে আসছিলাম। কিন্তু তোমাকে আগে বলে রাখি, এই অধ্যায়ে চৌম্বক ক্ষেত্র যে জিনিস আর চৌম্বক প্রাবল্য একই জিনিস না। তোমাদের বইয়ের প্রথম দিকে অনেক সময় চৌম্বক ক্ষেত্রের জায়গায় চৌম্বক প্রাবল্য লিখছে একই অর্থে, বাট এটা কার্যত একই না যখন তুমি সংজ্ঞা পড়বা কিছুক্ষণ পরে গিয়ে। তাহলে মাথায় রাখো, চৌম্বক ক্ষেত্র বা আবেশ, এটা হচ্ছে একটা বস্তু কিরকম ভাবে চুম্বকায়িত হইতে পারে, মানে তার চুম্বক হওয়ার যে ধর্ম, সেটা হচ্ছে চৌম্বক আবেশ। বা চৌম্বক ক্ষেত্র দিয়ে চিন্তা করবা, তার আশেপাশে কিরকম ক্ষেত্র সৃষ্টি হয়েছে এটা। আর চৌম্বক প্রাবল্য দিয়ে বুঝবা যে তার কি পরিমাণ বল আসলে, মানে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে পারে, ওইভাবে চিন্তা করবা। ঠিক আছে, অত বেশি আমার ডিপলি লাগবে না, বাট মেইনলি হচ্ছে আলাদা ধরবা দুইটাকে। চৌম্বক ক্ষেত্র বা আবেশ হচ্ছে বি দিয়ে প্রকাশ করা হয়, প্রাবল্যকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। একটু মাথায় রাখো,
পরবর্তীতে আমরা ডিফারেন্সটা বুঝবো যে কোন জায়গায় ডিফারেন্সটা আছে। এবার আসা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক আসলে আমরা কিভাবে বের করি। চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা বা উইবার পার মিটার স্কয়ার, এটা মাথায় রাখতে হবে এই এককটা। চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি, যে অঞ্চল জুড়ে চৌম্বক শলাকা বিক্ষেপ দেখায় তাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ধরো এটা হচ্ছে একটা পরিবাহী যার ভেতর থেকে তড়িৎ পরিবহন হচ্ছে, তাই না? তাহলে এর আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল আছে, এই যে অঞ্চল পর্যন্ত একটা চৌম্বক শলাকা, চৌম্বক শলাকা মানে হচ্ছে কি একটা কম্পাসের যে কাঁটা থাকে না, কম্পাসের কাঁটাটা কি দিয়ে তৈরি, চৌম্বক দিয়ে তৈরি। তার মানে একটা চৌম্বক শলাকা এরকম সাউথ এবং নর্থ থাকবে, এটা যত দূর পর্যন্ত এরকম নড়বে, বিক্ষেপ দিবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো কি, সেই অঞ্চলটাকে বলা হবে চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ মনে করো এই পর্যন্ত বিক্ষেপ দিবে, তাহলে এতটুকু হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, আর এর বাহিরে গিয়ে এখানে আনলে এটা আর বিক্ষেপ দিবে না। ওকে, সো এইখানে জিনিসটা আমাদের কাছে বলছে যে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ওকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের ডেফিনিশনটা পড়লাম। এখানে তোমাকে জাস্ট একটা কথা বলি, ছোট্ট করে মাথায় রাখো, যে চৌম্বক এই যে শলাকাটা আছে এর উত্তর দিক, এই শলাকাটার উত্তর দিক যেই দিকটা নির্দেশ করবে, অর্থাৎ উত্তর দিকটা যেই দিকে থাকবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। ওকে, তো মনে করো হচ্ছে কি, মনে করো হচ্ছে আমার এই নর্থটা এই দিকে আসছে, এই দিকে, নর্থটা যেই দিকে, নর্থ যেই দিকে থাকবে আমার চৌম্বক ক্ষেত্রের দিকও কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকও হবে ওই দিকে, এটা মাথায় রাখবো। উত্তরের সাথে চৌম্বক ক্ষেত্রের দিকের রিলেশন আছে। আচ্ছা, তাহলে এবার আসা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে বায়ট সাভার্ট সূত্র, বা এটাকে ল্যাপ্লাসের সূত্র বলা হয়। এই যে একটা সূত্র তুমি দেখতেছো এইখানে, এই সূত্রটা কার্যত প্রদান করছিল কে, প্রদান করছিল ল্যাপ্লাস সাহেব, ল্যাপ্লাসের উপপাদ্য বলা হয়। ঠিক আছে, ল্যাপ্লাস সাহেব প্রদান করছিল বা ল্যাপ্লাসের উপপাদ্য বলা হয় এটাকে অনেক সময়, বা সূত্র বলা হয়। আর পরবর্তীতে এটাকে প্রমাণ করছে কে, প্রমাণ করছে হচ্ছে বায়ট সাভার্ট সাহেব। আচ্ছা, তাহলে সূত্রটা কি বা উপপাদ্যটা কি, এটা আমরা ফার্স্ট আগে বুঝি। যে আমার কাছে মনে করো এটা একটা তার, তো তারের এল পরিমাণ মানে ডিএল পরিমাণ মানে খুবই ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য হচ্ছে আমি নিছি। ওকে, তাহলে আমি বললাম যে এই তার থেকে, এই তারের মধ্যবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বের এই যে লাল জায়গাটা, এই জায়গায় আমি মাপতে চাই যে আমার বি ভেক্টর বা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান কত। ওকে, সো এই জন্য আমার কোন কোন রাশি লাগবে, প্রথমটা হচ্ছে যে অংশটুকু আমি নিছি তারের, সেই তারের দৈর্ঘ্যটা নিব যেটাকে বলতেছি ডিএল। আচ্ছা, সেকেন্ড, এই তারের ভেতর থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই, এটা নিলাম। এবার আমি মাপবো এই তারের মধ্যবিন্দু থেকে যেই বিন্দুতে মাপতে চাচ্ছি তার দূরত্ব কত, সেই দূরত্ব হচ্ছে আর, বুঝলাম। এবং আমরা যে এই যে দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে ডিএল ভেক্টর। ডিএল ভেক্টরের দিক কোন দিকে হবে, এটা হবে হচ্ছে এই যে মধ্যবিন্দু আছে না, মধ্যবিন্দু থেকে স্পর্শক, ধরো এটা একটা বাঁকাইয়া, তাহলে স্পর্শক বরাবর যে দিকটা না, এটাই হচ্ছে কি এই ডিএল এর মানের সমান একটা ভেক্টর, ডিএল ভেক্টর। তাহলে এবার আমি কি করব, এই ডিএল ভেক্টর মানে দৈর্ঘ্য ভেক্টর এবং মধ্যবিন্দু থেকে দূরত্ব যে ভেক্টরটা আছে অর্থাৎ আর ভেক্টর, এই আর ভেক্টর এদের মধ্যবর্তী কোণ নিয়ে নিলাম, মধ্যবর্তী কোণ কত, আলফা, মধ্যবর্তী কোণ কত, আলফা। ঠিক আছে, তাহলে কি নিলাম, ডিএল নিলাম, আই নিলাম, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে মধ্যবিন্দু থেকে স্পর্শক বরাবর ডিএল ভেক্টর, মধ্যবিন্দু থেকে দূরত্ব আর ভেক্টর। ওকে, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা। তাহলেই আমি এখন কি করব, এই যে লাল বিন্দুটা, এই জায়গায় আমার যে ডিবি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্রের মানটা পাবো। তাহলে চৌম্বক ক্ষেত্রে একটা কথা বলছে, ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। ওকে, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ডিএল হচ্ছে কি এই যে এটা, সাইন আলফা কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর স্কোয়ার কি মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। এবার আসা হচ্ছে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনি যেটাকে বলা হয় মিউ নট বাই 4 পাই। কি বলা হচ্ছে এটাকে, এটাকে বলা হয় মিউ নট বাই 4 পাই। এখানে মিউ নটটা কি, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, নট মানেই শূন্য মাধ্যম, মিউ মানেই হচ্ছে কি বলা হয় চৌম্বক প্রবেশ্যতা, এবং শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার মান কত একদম ভালো মতো মনে রাখতে হবে, 4 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁷। ওকে, 4 পাই 10⁻⁷ একক, নো একক আমি তোমাকে দেখাই দিব, এটা মুখস্থ করবা না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কাছে মেইন সূত্র, ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার। এই সূত্র একদমই ভালো মতো মুখস্থ রাখতে হবে। কিভাবে প্রশ্ন আসবে আমি তোমাকে একটু বলি। দেখো, প্রশ্ন এখানে তোমার আসবে হচ্ছে যে বি হচ্ছে কার সমানুপাতিক, এই যে চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র মধ্যবর্তী দূরত্বের সাইনের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইভাবে প্রশ্ন আসবে। ঠিক আছে, এইভাবে আসলে বাংলা কথায় প্রশ্ন আসবে যে আমি আই বাড়ালে বি বাড়বে, দূরত্ব বাড়ালে বি কমবে, এইভাবেই আসে, এইভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার হচ্ছে পরবর্তীতে আসবে। ঠিক আছে, এবার আসা হচ্ছে আমাদের কাছে কি, এই যে আমাদের কাছে বায়ট সাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের উপপাদ্য, ঠিক আছে, ল্যাপ্লাসের সূত্র অনেক সময় বলা হয় বা ল্যাপ্লাসের উপপাদ্য এটা ছিল। এইটা থেকে আমরা আসলে কি কি কাজ করতে পারি, ধরো একটা সোজা তার আছে, সেই সোজা তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সোজা তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বের একটা বিন্দুতে আমি এই জায়গায় আমার বি এর মান বের করতে পারি এই উপপাদ্যটাকে ব্যবহার করে, কিংবা
একটা মনে করো বৃত্তাকার তার আছে এবং সেই বৃত্তাকার তারের কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মানও আমি সেখানে বের করতে পারি। তাহলে প্রথম যদি আমি তোমাকে বলি একটা তার আছে, এটা অসীম দৈর্ঘ্যের তার হইতে পারে, ওকে। সো এরকম একটা তার থেকে আর দূরত্বের একটা নির্দিষ্ট বিন্দুতে ভি এর মান কত হবে, মিউ নট বাই 2 পাই ইন্টু আই বাই এ। মিউ নট কোনটা, শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যমে যে আমাদের কাছে চৌম্বক প্রবেশ্যতা, মাথায় রেখো প্রবেশ্যতা মানে কি, চৌম্বক কতটুকু প্রবেশ করে সেটা। আই হচ্ছে কি এই তারের মধ্যে থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এ বা আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে এই যে দূরত্বটা। সো আমি এইটা তোমাকে এখান থেকে চেঞ্জ করে দিই, সমস্যা নেই। সো এটা হচ্ছে আই বাই আর, অর্থাৎ কি পরিমাণ হচ্ছে দূরত্ব আমাদের কাছে আছে, ঠিক আছে। আই বাই আর তোমাদের বইয়ে এ দেওয়া আছে, কতটুকু দূরত্বে আছে, এ দেওয়া থাকলে মানে ডিস্টেন্সটা নিবা আর কি, আই বাই ডিস্টেন্স, ওকে। আচ্ছা, আর এবার আসো হচ্ছে একটা বৃত্তাকার তার, তার কেন্দ্রে অর্থাৎ এই জায়গাটায় তার চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, চৌম্বক ক্ষেত্রের মান হবে হচ্ছে মিউ নট বাই 2 ইন্টু আই বাই আর, ওকে। দেখো সেম কিন্তু অলমোস্ট, জাস্ট কাহিনীটা দেখো, লম্বা তারের জন্য কি আছে, পাই আছে, বাট দেখো বৃত্তাকার যে তারটা আছে তার জন্য কিন্তু পাই নাই, সেটাও সেম ভাবে আই বাই আর, অর্থাৎ আই বাই দূরত্ব, এটা হচ্ছে কি আই বাই দূরত্ব, আই বাই আর কতটুকু দূরত্ব, এটা হচ্ছে আই বাই আর, সেন্টারে কতটুকু হবে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। বৃত্ত অলরেডি অনেক পাই নিছে, ওর প্রত্যেকটা সূত্রে পাই ইউজ করতে করতে ও বোরিং হয়ে গেছে, বোর হয়ে গেছে। তো এই জন্য কি, এই জন্য চৌম্বক মানে যখন বৃত্তাকার তারের ক্ষেত্রে মধ্যবর্তী অর্থাৎ কেন্দ্রে আমি যখন চৌম্বক ক্ষেত্র বের করতে যাচ্ছি তখন কিন্তু তার আর কোনো পাই নাই, কারণ সে পাই নিতে নিতে বোর হয়ে গেছে। পাই আছে কার ক্ষেত্রে, লম্বা তারের জন্য। এই দুইটা হচ্ছে আমি এর ব্যবহার থেকে পাই, বায়োট-সাভার্ট সূত্রের ব্যবহার থেকে, ঠিক আছে। অ্যাম্পিয়ারের সূত্র কি, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে আমি কি করতে পারি, বি ভেক্টরের মান বের করতে পারি, চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি, এবং এটা হচ্ছে আই ও বি এর মাঝে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। কি সম্পর্ক স্থাপন করে একটু দেখো, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, ভেক্টরে কিছুক্ষণ আগেই পড়াইছিলাম তোমাদের, এটা হচ্ছে কি বদ্ধ সমাকলন, সমাকলন সাইন বা যোগজীকরণ সাইন দিয়ে একটা গোল্লা দেওয়া, বদ্ধ সমাকলন মানে কি, একটা বদ্ধ ক্ষেত্রের ভেতরে আমি একটা ইন্টিগ্রেশন করতেছি, তাই না। তাহলে বদ্ধ সমাকলন অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, অর্থাৎ এই জায়গায় আমার কাছে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, এই জায়গায় মনে করো আমি কি বলি তোমাকে, এই জায়গা থেকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তারের ভেতর থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কি হবে জানো, তার আশেপাশে হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি কি করলাম, আমি বি ভেক্টর নিলাম এবং ডিএল ভেক্টর নিলাম, অর্থাৎ অল্প 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 করে এই ডিএল ভেক্টর আমি যোগ করব, অল্প 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 দৈর্ঘ্য নিয়ে নিয়ে আমি কাজ করতেছি। তাহলে ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কি মিউ নট ইন্টু আই, অর্থাৎ এই জায়গায় চৌম্বক প্রবেশতার মান নিব এবং আমাদের যে তড়িৎ প্রবাহ আছে সেটা নিব, তাহলে মিউ নট ইন্টু আই। তাহলে কি বলতে পারি, চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, এটাকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র, এটা রেখা, তাহলে রৈখিক, আর এটা হচ্ছে কি সমকলন। তাহলে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমকলন কার সমান, মোট প্রবাহ মাত্রার মিউ নট গুণ, মোট প্রবাহ মাত্রা আই মিউ নট গুণ। তাহলে ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই, ওকে। এটা কিন্তু গাউসের সূত্রের মতো কিছুটা, তাই না। অথবা এটাকে লেখা হচ্ছে কি পি কস থিটা ইন্টু ডিএল, পি হচ্ছে কি, পি হচ্ছে চৌম্বক ভ্রামক, আমরা দেখবো কিছুক্ষণ পরে, বাট এটা খুব বেশি কম আসে, তুমি মেইনলি এটা বুঝছো, এই জন্য আমি এটা আলাদা করে লিখে দিছি, ঠিক আছে। পি কস থিটা ইন্টু হচ্ছে কি ইন্টু ডিএল, পি হচ্ছে চৌম্বক ভ্রামক, কস থিটা ইন্টু ডিএল। সূত্রটা মাথায় রাখো, দেখো এই সূত্রটা কি করতেছে, চৌম্বক ক্ষেত্র এবং আমাদের যে তড়িৎ প্রবাহ আই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে, রাইট। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে আমরা কিন্তু সেম ভাবে এই যে অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে এই যে জিনিসটা প্রমাণ করছি না, এটা তো বায়োট-সাভার্ট থেকে আসছে, অ্যাম্পিয়ারের সূত্র থেকেও সেম প্রমাণ করা যায়, এই দুইটা জিনিস অ্যাম্পিয়ারের সূত্র থেকেও প্রমাণ আসতে পারে। গেল, এবার চৌম্বক ক্ষেত্রের দিক যেটা বলছিলাম, যে চৌম্বক শলাকার উত্তর মেরু যে দিক নির্দেশ করবে সেটাই চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ উত্তর মেরু যেদিকে ঘুরবে সেই দিকটাই হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক। সো উত্তরের দিকে মাথায় রাখবে, এটা অলরেডি বলছি। এবার আসলে হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র, এটা হচ্ছে কোনটা, আই এর দিক যেদিকে ডান পাকের কর্কস্ক্রু ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুলি উত্তর মেরু, অনেক কঠিন ভাবে বলছে, মেইনলি ওইভাবেই না, তোমার মেইনলি কাজ হচ্ছে তুমি দিক নির্ণয় করলেই হয়েছে, আমি তোমাকে জাস্ট একদম সিম্পল শর্টকাট বা সিম্পল একদম ফর্মুলা শেখাবো। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু, ধরো আমি তোমাকে বললাম আমার কারেন্ট হচ্ছে উপরের দিকে, কারেন্টকে চিন্তা করবা হচ্ছে একটা স্ক্রু উপরের দিকে উঠবে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে, একটা স্ক্রু উপরের দিকে কখন উঠবে, যখন তুমি তাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে, এমনে ঘুরাবা, দেখো এমনে ঘুরাচ্ছ, একটু আমি এটাকে উপর থেকে দেখাই কিভাবে লাগতেছে, এমনে ঘুরাবা মানে কি, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছ, তাহলে কি হবে, একটা স্ক্রু উপরের দিকে আসবে এবং স্ক্রু এর ডিরেকশনটা চিন্তা করবা তোমার তড়িৎ প্রবাহের সাথে। চিন্তা করো আমি স্ক্রুটা এইভাবে ঘুরাচ্ছি, স্ক্রুটা উপরে উঠতেছে, স্ক্রুটা উপরে ওঠা মানে তড়িৎ প্রবাহ উপরের দিকে হচ্ছে, ওইভাবে চিন্তা করবা। মানে স্ক্রুয়ের যে ঘোরানোটা এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকের ঘোরানোটা, আর যে স্ক্রুটা উপরের দিকে উঠতেছে এটাই হচ্ছে কি, এটাই তড়িৎ প্রবাহের দিক। তাহলে উপর থেকে চিন্তা করলে কি হবে, এই স্ক্রুটা আমি এইভাবে ঘুরাচ্ছি, এই যে এটাকে এভাবে ঘুরাচ্ছি, তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে।
স্ক্রুটা এইভাবে ঘোরাচ্ছি, তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে আমাকে বলো, আমি যদি তড়িৎ প্রবাহটা নিচে হইতো, আমাকে জাস্ট একটা কথা তোমরা বলবা, তড়িৎ প্রবাহ যদি নিচে হইতো তাইলে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে যেত? চিন্তা করো, এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে, তাই না? এইভাবে, এইভাবে, মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, চিন্তা করো, তাহলে হচ্ছে দিকটা এইদিকে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। আর ফ্লেমিং এর ডান হস্ত সূত্র কি বলে? আমার বৃদ্ধাঙ্গুলি দিব হচ্ছে কার দিকে? বৃদ্ধাঙ্গুলি দিব হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, আর বাদ বাকি আঙুল কাকে নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্রের দিক। যেমন দেখো, তড়িৎ প্রবাহ এই দিকে, তড়িৎ প্রবাহ কোন দিকে? এই দিকে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি এই যে দেখো এমনে, এটা কি আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের বি ভেক্টরের দিক। চৌম্বক ক্ষেত্র আমাদের তড়িৎ প্রবাহ এই দিকে, চৌম্বক ক্ষেত্র এই দিকে, দেখো এই যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে ঘুরতেছে, দ্যাটস ইট। আবার যদি নিচের দিকে হইতো, তড়িৎ প্রবাহ নিচে, আর এই যে চৌম্বক ক্ষেত্রের দিক তখন এই দিকে, অর্থাৎ উল্টা দিকে হইতো, ঠিক আছে। এইভাবেও তুমি হচ্ছে বের করতে পারো ফ্লেমিং এর ডান হস্ত সূত্র বা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্রের সাথে। আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে এক্সপ্লেইন করছি যেন তোমার জন্য সহজে মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে যে জিনিসটা আমরা বলি যে পরের ক্ষেত্রে আসো, যে আমরা যেটা বলতেছিলাম যে এদের আসলে তুমি যখন বের করতে চাবা যে ঘড়ির কাঁটার বিপরীতে কি হবে বা দিকে কি হবে, তুমি জাস্ট এটার ক্ষেত্রে আমাকে বলো যে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক আসলে কোন দিকে হয়, আমাকে বলো। উপরের দিকে যাচ্ছে, তাই না? উপরের দিকে যাচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে আমি আগে ফার্স্ট একটা গোল আঁকি, ঠিক আছে। আমি ফার্স্টে কি আঁকতেছি? ফার্স্ট হচ্ছে একটা গোল আঁকি, ধরো। ওকে, তাহলে আমাকে বলো, যেহেতু উপরের দিকে যাচ্ছে, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র এখানে ইউজ করি, সহজ হয় বেশি। উপরের দিকে যাচ্ছে, এটা এই দিকে, তার মানে কি হবে? তার মানে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এই দিকে, তাই না? এই দিকে, এই যে এমনে, এমনে, এটা হচ্ছে উপরে আই, এটা হচ্ছে এদিকে। আচ্ছা, এটার জন্য আমি যদি তোমাকে বলি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, এই জন্য তুমি এখন স্ক্রুটা ইউজ করো, ঠিক আছে। স্ক্রু দিয়ে ইউজ করো, স্ক্রুয়ে আই হোক, মানে আই ঘোরানোর দিকে হোক বা উপরের দিকে হোক, ডাজেন্ট ম্যাটার, জাস্ট চিন্তা করো। স্ক্রুটাকে যদি এইভাবে ঘোরাও, স্ক্রুটাকে এইভাবে ঘুরাইলে স্ক্রুটা কি উপরের দিকে আসবে না? এইদিকে। স্ক্রুটাকে এইভাবে ঘোরাচ্ছ, এভাবে ঘোরাইলে এইদিকে আসতেছে। এবং একটা তোমায় এখানে সাইন দেখবা, যে ডট সাইন এবং হচ্ছে ক্রস সাইন, দুটো জিনিস দেখাই দিই তোমাদের। ডট সাইন এবং ক্রস সাইন। ডট মানে হচ্ছে কি স্ক্রিন থেকে বাহিরে, অর্থাৎ ভেক্টরটা হচ্ছে স্ক্রিন থেকে বের হয়ে তোমার মুখের দিকে যাবে, এটা হচ্ছে ডট বোঝানো হয়। অর্থাৎ এমন একটা ভেক্টর, যেই ভেক্টরটা হচ্ছে কি স্ক্রিন থেকে বের হয়ে তোমার দিকে যাবে, এটাকে বলা হয় ডট দিয়ে। আর যখন ক্রস সাইন দেওয়া হয়, এটা দিয়ে বোঝানো হয় স্ক্রিনের ভেতর ছেদ করে যাবে, অর্থাৎ স্ক্রিনটাকে একদম ভেদ করে ভেতরে চলে যাবে, তোমার স্ক্রিনটাকে ভেদ করে চলে যাবে, এটাকে ক্রস সাইন দিয়ে লেখা হয়। তাহলে আগের যে জিনিসটা আমরা পড়ছি, এইটার ডিরেকশনটা কোন দিকে হবে চিন্তা করো। তুমি জাস্ট চিন্তা করবা কোথায় স্ক্রু ব্যবহার করা যায়। এরকম ঘোরানোতে তুমি ডান হাত ইউজ করতে পারতেছো না, ওই ব্যবহার করবা, এই যে এমনেও করতে পারো, এই যে এমনে, তাও করতে পারতেছো না। তো এই জন্য স্ক্রু ব্যবহার করবা, যে ভাই স্ক্রু যদি একটা দিক এইদিকে হয়, আরেকটা স্ক্রু এর অন্য দিক হবে, তাহলে স্ক্রুটাকে যদি এইভাবে ঘুরাই, তাহলে কি হবে? এই দিকে স্ক্রুটা আসবে, তাহলে এই দিকটা এখন কার দিক হবে? এই দিকটা হবে এখন বি এর দিক। আগের বার উপরে ওঠানামার দিক কার কথা বলছিলাম? আই এর দিক। এখন সুবিধাজনক পজিশনে কে আছে? বি আছে, তাহলে একটা জাস্ট রিপ্লেস করে নিব, সমস্যা নেই। উপরে ওঠার দিক আইও হইতে পারে, বিও হইতে পারে, যে সময় আমার যেটা সুবিধা হয়। আইকে যদি ঘুরাই আমি এইভাবে, ঘুরাইলে কি হচ্ছে? বিটা এই দিকে আসতেছে, তার মানে বি এর ডিরেকশন কোন দিকে? বি এর ডিরেকশন হচ্ছে স্ক্রিন থেকে বাহিরের দিকে, অর্থাৎ এই দিকে, এই জন্য কিন্তু আমি ডট দিছি। ওকে, আর যদি স্ক্রিনের ভেতরে যেত তখন আমি কি ক্রস দিতাম। সেম ভাবে তোমাদের একটা এখানে এক্সাম্পল দিয়ে দিই, আমাকে জাস্ট বলবা আই হচ্ছে কোন দিকে? আই হচ্ছে এবার এই দিকে, ঠিক আছে। আই হচ্ছে এই দিকে, তাহলে কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, টাইট দিচ্ছি, তাহলে কি হয়? ভেতরের দিকে যাবে। তাহলে বি ভেক্টরের দিক কোন দিকে হবে? স্ক্রিন থেকে ভেতরের দিকে। ওকে, এই ব্যাপারটা হচ্ছে খুব ফাস্ট হচ্ছে মাথায় রাখবে। এটাই যেটা বললাম, ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয়, যেরকম বিপরীতে বাইরে আসবে, ঘড়ির কাঁটার দিকে যদি হয়, বি ভেক্টর ভেতরে যাবে, বা চৌম্বক যে ক্ষেত্র আছে তার দিক কোন দিকে হবে? ভেতরে হবে। এই হচ্ছে আমাদের কাছে এখানে প্রথম কথা। এবার আসা হচ্ছে কি? এবার আসা হচ্ছে চৌম্বক বল, যেটা আছে চৌম্বক ক্ষেত্র বের করছি, এখন তাহলে চৌম্বক বল বের করতে হয়। চৌম্বক বল এফ ভেক্টর যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা দুই ভাগে বের করি। একটা হচ্ছে একটা পরিবাহী আছে যার ভেতর থেকে কারেন্ট যাচ্ছে, তার জন্য বের করি। আবার হচ্ছে একটা আধান আছে যেটা হচ্ছে ভি বেগে গতিশীল, তার জন্য বের করি। তো যদি একটা আধান থাকে ভি বেগে গতিশীল, ঠিক আছে, এবং সেই আধানের উপর আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি বি, তাহলে সেই আধানের উপর প্রযুক্ত বল কত হবে? বল হবে কিউ ইন্টু ভাব, ঠিক আছে, কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে। আচ্ছা, এটার যদি তুমি সিম্পলিফাই করো কি হবে? কিউ ভিবি সাইন থিটা, অর্থাৎ একটা আধান ভি বেগে গতিশীল, তার উপর চৌম্বক ক্ষেত্র বি আছে, তাহলে এই আধানের উপর প্রযুক্ত বল, চৌম্বক বল কত হবে? কিউ ভিবি সাইন থিটা, বা কিউ ইন্টু ভি ক্রস বি। আচ্ছা, তাহলে একটা কথা তুমি এখন আমাকে বলবা যে এর দিক কোন দিকে হবে? ভি ক্রস বি, এটার ক্ষেত্রে ভি ক্রস বি জাস্ট ঘুরাও ক্রস প্রোডাক্টের মতো, ভি ক্রস বি ঘুরাইলে কি হয়? এটা হচ্ছে যাবে এই দিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে? এখানে এখানে ফোর্স হবে হচ্ছে ভেতরের দিকে। এই যে দেখো ভি ক্রস বি, তাহলে ফোর্স হবে ভেতরের দিকে, ঠিক আছে না? আমি এখানে মানে উল্টা বলছি, তাই না? আমি এখানে উল্টা বলছি, এটা কি হবে? এটা হচ্ছে এই দিকে ঘোরাচ্ছ, তার মানে কি এটা বাহিরের দিকে আসবে, তাই না? তোমরা কে কে ধরতে পারছো বলো এটা?
সেটা কোন দিকে হবে? এটা বাহিরের দিকে হবে। আমরা কি বলছিলাম যে চৌম্বক ক্ষেত্রের বিপরীতে যদি তুমি ঘোরাও, এই যে বিপরীতে ঘুরাইলে বাহিরের দিকে আসবে, ঠিক আছে? তো আশা করি যারা যারা ধরতে পারছো খুব ভালো। ওকে, আর যদি আমি এই দিকে ঘুরাইতাম তখন কি হতো? ভেতরের দিকে যাইতো। তো এরকম ভাবে তুমি আসো, আমি একবার দেখাই দিই। কিউ আছে, এটা হচ্ছে মনে করো ভি আর এটা হচ্ছে বি। তাহলে এখানে বলের দিক কোনটা হবে? ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি মানে হচ্ছে কি? এটা ভেতরের দিকে যাবে, টাইট করতেছি, টাইট করার কারণে ভেতরের দিকে যাবে। ওকে, তাহলে এদিকে আমার বলের দিক হচ্ছে কোনটা? এইটা হবে। ওকে, বলের দিক কোনটা হবে? এটা হবে। ওকে, সেটা আশা করি বুঝতে পারছো, দিকটাও বুঝতে পারছো। এবার আসো হচ্ছে একটা পরিবাহী আছে যার ভেতর থেকে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ কারেন্ট। ওকে, এখন তুমি জানতে চাও যে এইটা থেকে এক নির্দিষ্ট দূরত্ব এ দূরত্বের এই জায়গাটাতে আমার বল কত হবে। ওকে, এবং এই যে আমাদের যে পরিবাহী তারটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে কি? আই ইন্টু এল ক্রস বি। দেখো এটার মতোই, কিউ এর বদলে আই, ভি এর বদলে এল, মানে এখানে কি মিটার পার সেকেন্ড আর এখানে শুধু মিটার। ওকে, আর এই হচ্ছে আমাদের কাছে যে চৌম্বক ক্ষেত্র থাকে সেটা। তাহলে কি হবে? আই ইন্টু এল ক্রস বি, আই ইন্টু এল ক্রস বি। এটার দিক নিয়ে কোনো কাহিনী নেই, বাট এটাকে সিম্পলিফাই করলে কি আসে? এল বি সাইন থিটা, যেটাকে আমরা কি লিখি? বিল গেটস, এফ সমান সমান বিল সাইন থিটা। ওকে, এফ সমান সমান বিল সাইন থিটা। এবং এইটা যদি হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, চিন্তা করো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে বলের মান সর্বোচ্চ, আর অ্যাঙ্গেল যদি সমান্তরাল হয়, অর্থাৎ আমাদের যেই দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্র, দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্র এদের দিক যদি লম্ব হয় 90 ডিগ্রি হলে সর্বোচ্চ, এদের দিক যদি সমান্তরাল অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি হয়, চৌম্বক বলের মান কত হবে? 0 হবে। ঠিক আছে, এই কিন্তু একদম বেসিক কথাবার্তা। চৌম্বক বল এই দুইটা নিয়ে গঠিত। চার্জ থাকলে কিউ ইন্টু ভাব ভি ক্রস বি। যদি তোমাকে বলা হয় যে একটা নর্মাল পরিবাহী আছে তখন কি হবে? তখন হবে হচ্ছে এল ক্রস বি বা বিল সাইন থিটা। তোমাদের এইটা দিয়ে আসবে। তোমাদের প্রশ্ন আসবে কি জানো? যে একটা চার্জ স্থির থাকলে তার উপর চৌম্বক বল প্রযুক্ত হবে কিনা। স্থির থাকা মানে কি? ভি সমান সমান শূন্য। আর ভি সমান সমান শূন্য হলে চৌম্বক বলই থাকবে না, চৌম্বক বলও শূন্য হয়ে যায়। তোমাকে বলবে একটা বস্তু আছে যার কোনো চার্জই নেই, তাহলে তার উপর চৌম্বক বল হবে কিউ সমান 0। কিউ সমান 0 হলে চৌম্বক বলও 0 হবে। তোমাকে প্রশ্ন করবে যে এই যে এটা যে লম্ব হলে তখন কি হবে? যে তোমাদের দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্র এরা হচ্ছে পরস্পরের লম্ব, তাহলে কি চৌম্বক বল কাজ করবে? কাজ করবে না। না, কাজ করবে, তখন হচ্ছে সর্বোচ্চ হবে। যদি সমান্তরাল হয় তখন কি হবে? তখন 0 হবে। এই হচ্ছে এইখানে আমাদের কাছে মেইন কথা চৌম্বক বল নিয়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে। আচ্ছা দেখো, এন পাকের যদি তোমাকে কখনো কিছু বলে অলওয়েজ এন দিয়ে গুণ দিবা। অর্থাৎ তোমাকে আমি বললাম যে আমার একটা মনে করো তার আছে, যে তারটা হচ্ছে লম্বা তারই, বাট এরকম কয়েকটা পাক দিছি আমি। সো পাক টাইপের কিছু বললে অলওয়েজ এন দিয়ে গুণ দিবা। এন সংখ্যক পাক, ধরো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা পাক আছে, তাহলে সবসময় কি লিখবা? 4 দিয়ে গুণ দিয়ে দিবা। অর্থাৎ এফ ভেক্টর সমান এন ইন্টু আই আই এল ক্রস বি, অর্থাৎ মেইন যে সূত্র তার সাথে অলওয়েজ এন দিয়ে গুণ দিয়ে দিবা। তাইলে হচ্ছে কাজ হয়ে যাবে। প্রত্যেকটা সূত্র এইভাবেই আসলে ফর্মুলেশন হয়েছে। আচ্ছা, সেম ভাবে এই যে দেখো কি বলছিলাম, ভি ক্রস বি, এটা হচ্ছে কি স্ক্রিন থেকে বাহিরের দিকে, ভি ক্রস বি স্ক্রিন থেকে বাহিরের দিকে। আচ্ছা, আর এখানে কি ভি ক্রস বি এই দিকে, তাহলে এটা কি স্ক্রিনের ভেতরের দিকে হচ্ছে বলের দিক হবে। আমি দুইটাও এখানে দেখাই দিছি। এবার আসা হচ্ছে আমাদের কাছে যদি দুইটা তার থাকে, দুইটা তারের মধ্যে কি কি আকর্ষণ হবে সেই ব্যাপারটা। তো তোমার কাছে দুইটা তার আছে, এই তার দিয়ে হচ্ছে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। মধ্যবর্তী দূরত্ব a এবং এই তারের দৈর্ঘ্য হচ্ছে l। ওকে, তাহলে এই তার দুইটা পরস্পরকে কি বলে? আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই মানটা বের করতে হবে। এফ সমান সমান কি? ওই আগের মতোই দেখো মিউ নট বাই 2 পাই। আমরা একটা তারের জন্য কি সূত্র পাইছিলাম বলো তো? একটা তারের জন্য পাইছিলাম মিউ নট বাই 2 পাই ইন্টু I1 বাই ডিস্টেন্স a। এখন কি আছে? এখন আছে হচ্ছে I2, তার সাথে আমি একটা এল দিয়ে গুণ দিব। ঠিক আছে, এটা কিন্তু আগের সূত্রটার মতোই, জাস্ট কি আরেকটা তারের তড়িৎ প্রবাহ I2 আর হচ্ছে দূরত্ব মানে আমাদের যেই দৈর্ঘ্যটা সেটা বের করতে হবে, একদম আগের সূত্রের মতো। মনে আছে একটা তারের জন্য যে সূত্র বের করছিলাম তার মতো। তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে যে কখন তারা আকর্ষণ করবে, কখন বিকর্ষণ করবে, অর্থাৎ দুইটা তার কখন আকর্ষণ করবে, দুইটা তার কখন বিকর্ষণ করবে। যদি দুইটা কারেন্টের ডিরেকশন একই হয়, চিন্তা করো সবাই একই ডিরেকশনে যাচ্ছে, তোমার সাথে যার বন্ধুত্ব বা তোমার সাথে যার মিল খাবে, তোমরা যারা মানে যাদের আচরণ তোমাকে আকর্ষিত করবে, তাই না, আকৃষ্ট করবে, তারা কি? তারা হচ্ছে একই রাস্তায় চলে। তো যারা একই রাস্তায় চলে অর্থাৎ সেম ডিরেকশনে, তারাই পরস্পরকে আকর্ষণ করবে। আর যারা হচ্ছে কারা বিকর্ষণ করবে? যারা একে অপরের শত্রু, অর্থাৎ এ এই রাস্তায় গেলে এ এই রাস্তায় যাবে। তার মানে যারা শত্রু তারাই বিকর্ষণ করবে। অর্থাৎ কারেন্টের দিক যদি ডিফারেন্ট হয়, এইটা এই দিকে আর আরেকটার কারেন্ট এই দিকে, তাহলে কারেন্টের দিক ডিফারেন্ট হলে এই যে দুইটা তার পরস্পরকে বিকর্ষণ করবে। কারেন্টের দিক একই হলে পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, এবং এই যে আমাদের কাছে সংজ্ঞাটা আছে বা এই যে বল আছে, এই সূত্রটা থেকে আমরা অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা পাই। এই সূত্রটা থেকেই অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট কাকে বলে। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে তোমার এখানে মেইনলি চলে আসে।
আমরা বলের নির্ভরশীলতা যেটা বলছিলাম, যেটা তোমাদের বলছিলাম যে এটা আসলে এই সূত্রটা থেকে আসে যে চার্জের মানের উপর নির্ভর করে। দেখো বল চার্জের মানের উপর নির্ভর করে, চার্জের বেগের উপর নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করে, আর কি মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর নির্ভর করতেছে। যদি অ্যাঙ্গেল 0 হয় বল 0, অ্যাঙ্গেল 90 হলে সর্বোচ্চ হবে। দ্যাটস ইট। এই হচ্ছে চার্জ বা বলের নির্ভরশীলতা যেটা সেটা। লরেন্জ বল জিনিসটা কি? লরেন্জ বল আসলে কিছুই না, চৌম্বক বল এবং তড়িৎ বলের কম্বিনেশন। চৌম্বক বল এবং তড়িৎ বলের কম্বিনেশন। তাহলে কি বলা হয়? এফ ভেক্টর সমান চৌম্বক বল প্লাস তড়িৎ বল। আচ্ছা, চৌম্বক বলটাকে কিউ ইন্টু ভি ক্রস বি। ধরো একটা চার্জ আছে আমার কাছে, যার উপর যা হচ্ছে নির্দিষ্ট বেগ ভিতে গতিশীল, এর উপর একটা চৌম্বক ক্ষেত্র বি আছে, আর এর উপর একটা তড়িৎ ক্ষেত্র আছে। অর্থাৎ একই সাথে চৌম্বক ক্ষেত্রও দিছি, তড়িৎ ক্ষেত্রও দিছি। দুইটার কম্বিনেশন যখন আসবে সেটাই হচ্ছে লরেন্জ বল। তাহলে দেখো চৌম্বক বলটাকে আমি কি লিখতে পারি? কিউ ইন্টু ভি ক্রস বি, চৌম্বক বল। তড়িৎ বলটাকে কি লিখতে পারি? কিউ ইন্টু ই ভেক্টর। তাহলে এই দুইটাকে একসাথে আমরা কি বলবো? লরেন্জ বল বলবো। ওকে, সো লরেন্জ বল আর কিছুই না, একদম সহজ বাচ্চাদের জিনিস। এবার আসছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা এবং হচ্ছে চৌম্বক ভ্রামক। আমাকে জাস্ট বলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি ছিল? সমমানের দুইটা চার্জ কিউ এবং মাইনাস কিউ একটা নির্দিষ্ট দূরত্ব 2l এ ছিল। এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা পি ভেক্টর। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতাম? কিউ ইন্টু 12 ভেক্টর, রাইট? ঠিক একইভাবে তড়িতের জন্য যেমন ভ্রামক আছে না, দ্বিমেরু ভ্রামক, চুম্বকের জন্য দ্বিমেরু ভ্রামক বা চুম্বকের জন্য ভ্রামক আছে। এটাকে আমরা কিভাবে লিখি দেখো? এটাকে কিউ ইন্টু 12 লিখতাম না? এটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। ভ্রামক মানেই মোমেন্ট। ওকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এম ভেক্টর সমান কি? এম ইন্টু 12 ভেক্টর। এখানে যেরকম দেখো কিউ ইন্টু 12 ভেক্টর না, এটা হচ্ছে এম ইন্টু 12 ভেক্টর। প্রশ্ন আসে ভাই এম হচ্ছে কি? এম হচ্ছে চৌম্বকের মেরু শক্তি। অর্থাৎ একটা চৌম্বক কতটা শক্তিশালী, ওই যে টম এন্ড জেরি যে চৌম্বক আছে ওটা কি অনেক দূর থেকে টেনে নিয়ে আসতো, তার মানে ওটার মেরু শক্তি বেশি। তাহলে চৌম্বকের মেরু শক্তি গুণ হচ্ছে কি? 12 ভেক্টর। ওকে, আচ্ছা, এছাড়া এটাকে কি লেখা হয়? আমরা কি বলি? ভ্রমর। ভ্রামককে চিন্তা করবা ভ্রমর। এই ভ্রমর তোমাকে নিয়ে ঘুরাবে, ভ্রমর নিয়ে আমাকে ঘুরাইও, এইভাবে বলতে হবে, তাই না? যে ভ্রমর আমাকে নিয়ে যাও। তাহলে এই যে ভ্রামক, এটাই হচ্ছে নিয়া। ভ্রামক হচ্ছে কি? নিয়া। এটা সূত্র দুইটা, এম ইন্টু 12 ভেক্টর, এইটার মতোই সেম। আরেকটা হচ্ছে কি? ভ্রমর আমাকে নিয়ে যাও, ভ্রামক আমাকে নিয়ে যাও। তাহলে এম ভেক্টর সমান নিয়া। ওকে, সো এই হচ্ছে কথা আমাদের এইখানে। তোমাদের বইয়ে চৌম্বক ভ্রামককে এম ভেক্টর দিয়েও লিখছে, পি দিয়েও লিখছে, মিউ দিয়েও লিখছে, ঠিক আছে? বাট বেশিরভাগ সময় কি এম ভেক্টর দিয়ে লেখা পাবা, কিছু সময় পি দিয়ে লেখা পাবা, কিছু সময় মিউ দিয়ে লেখা পাবা। মিউ কিন্তু প্রবেশ্যতা, বাট একটা জায়গায় ইলেকট্রনে গিয়ে শুধুমাত্র মিউকে তোমার চৌম্বক ভ্রামক হিসেবে ইউজ করছে, ঠিক আছে? এই নিয়া হচ্ছে কি? নিয়া হচ্ছে মনে করো তোমার একটা এই এন, অর্থাৎ এখানে কয়টা পাক? এন সমান সমান 3, ঠিক আছে? একটা তারে আই হচ্ছে কি? এই একটা তারে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? এ হচ্ছে কি? এই যে আমাদের কাছে কুণ্ডলীটা আছে এর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইগুলো থেকে আমরা কি বের করতে পারি? এই যে তার আছে এই তারের চৌম্বক ভ্রামক কত? চৌম্বক ভ্রামক কি? নিয়া। বা তোমাকে যদি একটা চুম্বক দিয়ে দেয়, সেই চুম্বকের জন্য কি হবে? চুম্বকের দৈর্ঘ্য আর হচ্ছে চুম্বকের মেরু শক্তি এম ইন্টু 12, দ্যাটস ইট। এই দুইভাবে আমরা চুম্বক ভ্রামক বের করতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বলবা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য টর্ক কি পাইছিলাম আমরা? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য টর্ক পাইছিলাম হচ্ছে পি ক্রস ই ভেক্টর। মনে পড়ে কিনা? একটা তড়িৎ দ্বিমেরু ছিল, একটা ই ভেক্টর বা একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, সেটা কিভাবে ঘুরবে এটাই কি ছিল? টর্ক ছিল। এই টর্ক ছিল পি ক্রস ই ভেক্টর বা পি ই সাইন থিটা। সেম ভাবে যদি একটা চৌম্বক ক্ষেত্র বা একটা বলি চৌম্বক, আমরা বলি ভ্রামকের একটা বস্তু, এইটাকে যদি আমি একটা তোমার যদি আমি চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, কি করলাম? একটা চৌম্বক ক্ষেত্র স্থাপন করলাম, তাহলে এই কুণ্ডলীটা কিভাবে ঘুরবে, এর ঘূর্ণন বল টর্ক কত হবে, তার মান কি হবে? এম ক্রস বি ভেক্টর। দেখো একদম সেম, এই জন্য পাশাপাশি লিখছি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের টর্ক পি ক্রস ই, এটা কি? এম। এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জায়গায় চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটা কি? তড়িৎ ক্ষেত্রের জায়গায় চৌম্বক ক্ষেত্র, তাহলে কি? এম ক্রস বি ভেক্টর। কি লেখা যায়? এম বি সাইন থিটা। অথবা কি লেখা যায়? এম ভেক্টরের জায়গায় নিয়া। নিয়া লেখা যায় না? এই যে মাত্র পড়ছি ভ্রমণ নিয়া যেও। তাহলে এম ভেক্টর সমান নিয়া আর এই হচ্ছে বি ভেক্টর। তাহলে টর্ক সমান কি? নিয়া। দুইটা জিনিস পড়ছি। চৌম্বক ভ্রামকের মান কি? নিয়া বা হচ্ছে এম ইন্টু 12। চৌম্বক ভ্রামক যদি আমরা বলি একটা বি ভেক্টরের চৌম্বক ক্ষেত্রে রাখি, তখন তার টর্কের মান কি হবে? এম ভেক্টর ক্রস বি ভেক্টর বা এম বি সাইন থিটা, বা এম এর মান হচ্ছে নিয়া, তাহলে নিয়া বি। এই হচ্ছে কথা। এই হচ্ছে তোমাদের চৌম্বক ভ্রামকের কথাবার্তা এখানে আসছে। প্রবাহী লুপের টর্ক যেটা বলছি চৌম্বক বলের কারণে এটাই বললাম এখানে, এম ভেক্টর ক্রস বি ভেক্টর, নিয়া ক্রস বি ভেক্টর। এন হচ্ছে কি? কয়টা পাক সংখ্যা, আই হচ্ছে এখানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এ হচ্ছে এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর বি ভেক্টর কি? এইটাকে আমি যেই চুম্বক ক্ষেত্রে স্থাপন করব, এবং এই যে লুপের এই টর্ক আছে মানে কি ঘুরতেছে যে, এই ঘূর্ণন বল দিয়ে কোন কোন যন্ত্র আমরা চালাতে পারি? গ্যালভানোমিটার, মোটর, জেনারেটর। কেন চিন্তা করো, এখানেও কি ঘূর্ণন আছে, মোটরও কি ঘুরে ঘুরে কাজ করে, জেনারেটরও ঘুরে ঘুরে কাজ করে। তাহলে যেগুলোই ঘুরে ঘুরে কাজ করে সেখানে কি এই যে চৌম্বক ভ্রামক, এদের দিয়ে আমি ঘুরায়া বা হচ্ছে প্রবাহী লুপের টর্ক বা হচ্ছে কৌণিক বলের মাধ্যমে আমি এই কাজগুলো করি। এবং কি বলছি? ভ্রমর নিয়া ঘুরাইও মোড়ে। ভ্রমর মানেই নিয়া, ভ্রামক মানেই নিয়া।
আচ্ছা, চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে কি একটা তলের ভেতর থেকে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র অতিক্রম করবে, এটাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স। তাহলে দেখো এটার ভেতর থেকে কি পরিমাণ ফ্লাক্স মানে চৌম্বক ক্ষেত্র অতিক্রম করতেছে, একটা, দুইটা, তিনটা। তাহলে এটাই হচ্ছে কি এইখানের ফ্লাক্স সংখ্যা হচ্ছে, এখানের ফ্লাক্স সংখ্যা কত, 3। ওকে, এখানের ফ্লাক্স সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, এটাকে আমরা সূত্র দিয়ে কি লিখি আমাকে বলো। তড়িৎ ফ্লাক্স কি ছিল, এটা একদমই সেম আগের মতো। তড়িৎ ফ্লাক্স ছিল হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স ছিল হচ্ছে ই ডট এ, রাইট। তাহলে চুম্বক ফ্লাক্স কি হবে, ই এর বদলে কে আসবে, বি, আর এ তো এর মধ্যেই থাকবে। এটাকে কি লেখা যায়, বি ডট এ বা বি এ কস থিটা, তাই না? এটার একক কি, এটার এককও মনে রাখা লাগবে না, আমি তোমাদের সব একক ক্লাসটি গিয়ে পড়াবো, অর্থাৎ সেকেন্ড পার্টের শেষে গিয়ে। ঠিক আছে, সেকেন্ড পার্টের শেষে গিয়ে জাস্ট কি বলছিলাম, বি এর এককটা পড়তে কি ছিল, টেসলা বা উইবার পার মিটার স্কয়ার। ওকে, এর সাথে মিটার স্কয়ার গুণ দিয়ে দিলে ওইটা পেয়ে যাবে। আর এইটা কিভাবে পাবা এটাও বলবো আমরা, সমস্যা নেই কোনো। এই হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স। এবার আসলে ফ্লাক্স ঘনত্ব, আমি তোমাদের বলছিলাম যে সেকেন্ড পেপারের অধ্যায় 2, 3, 4, 5 এখানে ঘনত্ব মানেই কি, ঘনত্ব মানেই হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ভাগ দেওয়া অলওয়েজ। তাহলে ফ্লাক্স ঘনত্ব মানে কি, ফ্লাক্সকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দেওয়া। ফ্লাক্স মানে কি ছিল, বি এ, তাহলে বি ডট এ ডিভাইডেড বাই এ আসবে কি, বি। তার মানে কি ফ্লাক্স ঘনত্ব যা কথা, চৌম্বক আবেশও তাই কথা। ফ্লাক্স ঘনত্ব যা কথা, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশও তাই কথা। একক কি হবে ফ্লাক্স ঘনত্বের, চৌম্বক আবেশের মতো, উইবার পার মিটার স্কয়ার বা হচ্ছে টেসলা। দ্যাটস ইট, এই হচ্ছে ফ্লাক্স ঘনত্ব। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। এবার আসলে হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন। আমরা আসলে বলি যে একটা মানে একটা কোন একটা পদার্থ আছে, এর ভেতর কারেন্ট কেন ফ্লো হবে। কারেন্ট ফ্লো হইতে পারে ইলেকট্রনের জন্য, মানে নেগেটিভ চার্জের জন্য, অথবা সেটা পজিটিভ নেগেটিভ দুইটা চার্জের জন্যই পরিবাহিত হতে পারে। বিদ্যুৎ সঞ্চালন পরিবাহিতে কেন হয়, পরিবাহিত হয় ইলেকট্রন দিয়ে। কিন্তু একটা অর্ধ পরিবাহিতে বিদ্যুৎ সঞ্চালন কিভাবে হয়, পজিটিভ নেগেটিভ দুইটা দিয়ে। মনে আছে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে হোল এবং ইলেকট্রন দুইটা। তাহলে অর্ধ পরিবাহিতে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুইটা দিয়েই তড়িৎ পরিবহন হতে পারে, কিন্তু পরিবাহিতে শুধুমাত্র ইলেকট্রন দিয়ে আমাদের বিদ্যুৎ সঞ্চালন হয়। তো এই যে পজিটিভ নেগেটিভ চার্জ, এদের সংখ্যা বের করা, অর্থাৎ একটা পরিবাহিতে কি পরিমাণ সংখ্যা আছে এই সংখ্যা বের করা, বা একটা আমরা বলি যে পদার্থ আছে, এই পদার্থের ভিতরে পজিটিভ চার্জ বেশি আছে না নেগেটিভ চার্জ বেশি আছে, এইটা বের করার জন্য আমরা এবার একটা বিভবের সাহায্য নিব। সেই বিভবটার নাম হচ্ছে কি হল বিভব। হল বিভবের সাহায্যে আমরা একটা পদার্থের মধ্যে কোন প্রকৃতির চার্জ আছে সেটা মাপতে পারি, এবং সেখানে চার্জের সংখ্যা কেমন আছে মাপতে পারি, এবং সেইখানে চৌম্বক ক্ষেত্র যেটা, সেই চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের মানও মাপতে পারি। তাহলে কি করি আমরা, আমরা একটা পদার্থ নেই, ঠিক আছে, আমরা হচ্ছে কি নেই, এখানে আসি যে, এবং একটা জিনিস মাথায় রাখো, হল বিভবের আইডিয়াটা ইলেকট্রনের ধারণার আগে আসে। অর্থাৎ মানুষের আইডিয়া ছিল যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, কিন্তু ইলেকট্রন বলে যে কিছু আলাদা করে আছে ওইভাবে তেমন ভাবে আসলে আমরা বলি সিগনিফিকেন্টলি আবিষ্কৃত হয় নাই। অর্থাৎ ইলেকট্রনের ধারণার আগে হল বিভব আসছিল, যার মাধ্যমে একটা পদার্থের মাঝে কোন প্রকৃতির চার্জ বেশি বা কোন প্রকৃতির চার্জ দিয়ে পরিবহন হচ্ছে সেটা মাপতে পারছে, চার্জের সংখ্যা মাপতে পারছে ওই জায়গায় একক আয়তনে, আর হচ্ছে ওই জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান মাপতে পারছে। তার মানে ইলেকট্রনেরও আগের কনসেপ্ট হল বিভব, বিজ্ঞানী হল হচ্ছে আবিষ্কার করছে। এবং জিনিসটা হচ্ছে কি, ধরো আমাদের কাছে এই জায়গায় একটা কি আছে, একটা আমরা বলি বক্স আছে, বা তুমি বলতে পারো একটা পদার্থ আছে। সেই পদার্থে আমরা কি বলতে পারি, সেই পদার্থের হচ্ছে উপরের দিকে থাকে এটা ইউ, মানে উপরের দিকে, আর এটা হচ্ছে কি এল, নিচের দিকে থাকে বা ডাউন দিকে থাকে। ওকে, এখন এই জায়গায় একটা চার্জ আছে, এই জায়গায় এই চার্জের উপর নির্দিষ্ট পরিমাণ আমাদের বলি যে আবেশ দেওয়া হয়েছে বা বি ভেক্টর দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো এইভাবে একটা সেট আপ তৈরি করা হয়েছে। এখন আমরা জিনিসটা বলি, তুমি কিভাবে কোন প্রকৃতির চার্জ হিসাব করবা। তুমি যদি দেখো উপরের পৃষ্ঠের বিভব বেশি, নিচের পৃষ্ঠের বিভব কম, মানে কি ভিইউ মাইনাস ভিএল। যদি তুমি দেখো ভিইউ বেশি ভিএল এর চাইতে, মানে কি উপরের পৃষ্ঠের বিভব বেশি, উপরে কে থাকে, পজিটিভ বেশি থাকে, তাহলে আমি কি বলবো যে এই পদার্থে পজিটিভ বেশি থাকবে। এভাবে মাপবা যে একটা পদার্থে তুমি উপরের পৃষ্ঠের বিভব মাপছো, নিচের পৃষ্ঠের বিভব মাপছো। যদি তুমি দেখো উপরের পৃষ্ঠের বিভব বেশি, উপরে বেশি মানে কি পজিটিভ জিনিস বেশি, উপরের জিনিস বেশি, উপরের দিকে তার ফোকাস বেশি, তাহলে উপরের পৃষ্ঠের বিভব যদি বেশি থাকে, আমি কি বলবো আমার এখানে কি পরিমাণ চার্জ আছে বেশি, পজিটিভ চার্জ বেশি। আচ্ছা, যদি এমন হয় নিচের পৃষ্ঠের বিভব বেশি, মানে কি নিচের পৃষ্ঠের বিভব বেশি, তার মানে কি নিচের দিকে কাদের ফোকাস থাকে, যারা নেগেটিভ মাইন্ডেড, তাহলে এখানে কি পরিমাণ চার্জ বেশি আছে, নেগেটিভ চার্জ বেশি আছে। তো সেম ভাবে দেখো ভিইউ মাইনাস ভিএল যদি পজিটিভ হয়, মানে কি ভিইউ বেশি, পজিটিভ হবে। ভিইউ মাইনাস ভিএল যদি নেগেটিভ হয়, মানে কি ভিএলটা বড় ছিল, তাই না, এই জন্য নেগেটিভ আসছে, তাহলে কি হবে, নেগেটিভ হবে। অর্থাৎ যোগফল বিয়োগফল যদি পজিটিভ হয় পজিটিভ চার্জ আছে, বিয়োগফল যদি নেগেটিভ হয় নেগেটিভ চার্জ আছে। এই হচ্ছে আমাদের কাছে কি, এই হচ্ছে আমাদের কাছে কোন প্রকৃতির চার্জ হল বিভবের সাথে বের করতে পারি। তাহলে এবার আমাকে বলো হল বিভবের মানটা কত। হল বিভবের মান হচ্ছে বিআই ডিভাইডেড বাই এনটি কিউ। বি হচ্ছে কোনটা, এটার মধ্যে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র দেয়া আছে, আই কি এটার মধ্যে থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে, এটার ভেতর থেকে। এন হচ্ছে কি একক আয়তনে চার্জ সংখ্যা, যে কয়টা হচ্ছে চার্জ আছে একক আয়তনে, 100টা না 200টা। টি কি, টি কি সময় না, টি হচ্ছে এই যে পরিবাহী বা এই যে বক্স আছে,
পরিবাহী আমি বারবার বলতেছি, মেইনলি একটা পদার্থ, এর হচ্ছে পুরুত্ব কেমন আছে, পুরুত্ব হচ্ছে টি, কিউ হচ্ছে কি এই চার্জের মান, সেটা কত, চার্জের মান 2 কুলম না 3 কুলম, এটার মাধ্যমে আমি এই জায়গার বিভব মাপতে পারি। আর যদি আমি একক আয়তনে চার্জ সংখ্যা বের করতে চাই, জাস্ট এনটাকে এখানে আনো, ভিটাকে এখানে আনো, কি হবে বিআই ডিভাইডেড বাই ভিএইচ ইন্টু টি কিউ, ভিএইচ কি হল বিভব, এবং আমরা এখান থেকে একটা সম্পর্ক পাই, হল বিভব আমাদের একক আয়তনে চার্জ সংখ্যার ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত বেশি চার্জ তত কম পরিমাণ হচ্ছে হল বিভব, যত বেশি চার্জ তত কম হল বিভব, তাই না? যত চার্জ বিভব তত কম, যত কম চার্জ তত বেশি বিভব, এইটা হচ্ছে আমাদের কাছে আসছে। তাহলে হল বিভবের কাহিনী বুঝছো, বিভব মাপতে পারি, কোন ধরনের চার্জ সেটা মাপতে পারি, সবকিছু মাপতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। এবার আসলে কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন, আমরা কি বলি যে একটা ইলেকট্রন কি করতেছে, কক্ষপথে ঘুরতেছে, তো আবার সে নিজ অক্ষের উপরে ঘুরতেছে, ঠিক আছে? এখন যখন সে কক্ষপথে ঘুরতেছে তার জন্য তার একটা চৌম্বক ভ্রামক পাবো, আবার যখন সে নিজ অক্ষে ঘুরতেছে তার জন্য আমি একটা চৌম্বক ভ্রামক পাবো, এবং এই জায়গায় চৌম্বক ভ্রামককে আমরা এম দিয়ে প্রকাশ না করে মিউ দিয়ে প্রকাশ করতেছি। কক্ষপথে আমি যে চৌম্বক ভ্রামক পাবো সেটাকে বলা হয় মিউ এল, ওই যে এল দিয়ে প্রকাশ করতাম, মনে আছে, এল হচ্ছে কক্ষপথ, মনে আছে, এটা হচ্ছে এল। আর নিজ অক্ষে কি মিউ এস, এস মানে কি স্পিন, ওই যে লাস্টেরটা ছিল এস, সমান প্লাস মাইনাস হাফ। তাহলে নিজ অক্ষে ঘূর্ণনের জন্য যে চৌম্বক ভ্রামক সেটা মিউ এস, কক্ষপথে ঘূর্ণনের জন্য যেটা সেটাকে বলা হয় মিউ এল। তাহলে এই কক্ষপথে ঘূর্ণনের জন্য যে চৌম্বক ভ্রামক তার মান কি হবে, মাইনাস ই বাই টু এম ইন্টু হচ্ছে এল ভেক্টর। এল ভেক্টর কোনটা মনে আছে, ওই যে আমাদের বোর্ডে পড়ছিলাম, কৌণিক ভরবেগ এল সমান সমান এম ভি আর সমান কি এন এইচ বাই টু পাই, এইটা ওই জিনিসটাই। তাহলে ই বা মাইনাস ই বাই টু এম ইন্টু এল ভেক্টর, মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে, চৌম্বক ভ্রামক যেই দিকে এবং আমাদের কৌণিক ভরবেগ বিপরীত দিকে, তাই না, এইটা। আর এইখানে যে জিনিসটা আমরা আসলে বলি যে মিউ এস সমান মাইনাস ই বাই টু এম ইন্টু হচ্ছে টু এস ভেক্টর, ঠিক আছে, মাইনাস ই বাই টু এম ইন্টু টু এস ভেক্টর। এবার আসো এস ভেক্টর যেটা, সেই এস ভেক্টরের মানটা বের করি। দেখো এল কি বলছিলাম, এম ভি আর বাই এন এইচ বাই টু পাই। আচ্ছা মিউ এস যেটা, এই মিউ এস হচ্ছে আমরা কি দিছি দেখো, মাইনাস ই বাই টু এম ইন্টু এল ভেক্টর। আর নিজের কক্ষপথে যখন ঘুরতেছে, নিজের অক্ষে, সরি নিজের অক্ষে যখন ঘুরতেছে, তখন কি হয়, মাইনাস ই বাই টু এম সেম আছে, জাস্ট এটাকে টু এস ভেক্টর দিয়ে আমি গুণ দিছি, ঠিক আছে? এই এস ভেক্টরের মান কত, এইচ বার বাই টু। আচ্ছা এইচ বার জিনিসটা কি, এইচ বার সমান সমান হচ্ছে এইচ বাই টু পাই। তাহলে এস ভেক্টরের মান আমি কি বলতে পারি, এইচ বার বাই টু, অথবা যদি শুধু এইচ দিয়ে লিখি এইচ বাই ফোর পাই আসে, ঠিক আছে, এইচ বাই ফোর পাই আসে। সো এটা মাথায় রাখবা, এটা হচ্ছে নিজ অক্ষের জন্য মাইনাস ই বাই টু এম ইন্টু টু এস ভেক্টর, আর কক্ষপথে করার জন্য মাইনাস ই বাই টু এম ইন্টু এল ভেক্টর। আচ্ছা এবার যদি নিজ অক্ষে এবং কক্ষপথে এদের দুইটা চুম্বক ভ্রামককে যোগ করি, কি আসবে, মাইনাস ই বাই টু এম আসবে, এল ভেক্টর আসবে, প্লাস টু এস ভেক্টর আসবে, এল ভেক্টর প্লাস টু এস ভেক্টর। এই ব্যাপারটাই হচ্ছে মোট যে চুম্বক ভ্রামক সেটা। এবং দেখা যায় কি যে এই রকম ঘূর্ণনের কারণে ইলেকট্রনের অলমোস্ট প্রতিটা পদার্থে আমরা কি পাই, প্রতিটা পদার্থে আমরা আমাদের যেই বলি যে চৌম্বক ভ্রামক যেটা, ঠিক আছে, মানে সরি ডায়াচুম্বক পদার্থ আমরা আসলে পাই। কি বলছি আমি এখানে, তুমি দেখো যে আমরা যখন নিজের ঘূর্ণনের কারণে বা হচ্ছে কক্ষপথে ঘূর্ণনের কারণে, অর্থাৎ কক্ষীয় গতির জন্য পৃথিবীর সকল পদার্থই ডায়াচুম্বক ধর্ম দেখায়, সকল পদার্থই ডায়াচুম্বক ধর্ম দেখায়। ডায়াচুম্বক জিনিসকে আমরা পড়বো, সবাই ডায়াচুম্বক দেখায়, বাট কেউ কেউ ডায়াচুম্বক দেখানো ছাড়াও প্যারাচুম্বক ফেরোচুম্বকের প্রাধান্য দেখায়, তারা হচ্ছে ওই ধরনের পদার্থ হয়ে যায়, ঠিক আছে? জাস্ট মাথায় রাখো কক্ষীয় গতির জন্য আমরা কি পাই, ডায়াচুম্বকত্ব যেটা সেটা পাই। সো এইটা হচ্ছে আমাদের প্রথম কেসের সূত্রের বেসিসটা। তুমি এখানে দেখতে পারতেছো যে এই জিনিসটা আমরা আবার আসছি, এইখানে ছোট্ট একটা জিনিস তোমাদের এক্সপ্লেনেশন আছে, আমি তোমাকে বলি। চৌম্বক ভ্রামক আমরা কি জানছি, মাইনাস ই বাই টু এম ইন্টু এল, এল কে কি লেখা যায় এন এইচ বাই টু পাই। এখন এনটাকে এইখানে রেখা যদি আমি বাকিগুলোকে একসাথে লিখি কি হবে, এন ইন্টু ইএইচ বাই ফোর পাই এম, সামনে একটা মাইনাস আছে। আচ্ছা আমাকে বলো এই এম এর মান সর্বনিম্ন কখন হবে, যখন এন সমান সমান ওয়ান, রাইট? জিরো তো না, জিরো তো নাই, কক্ষপথের সময় এক থেকে স্টার্ট হয়। তাহলে এন সমান সমান ওয়ান হইলে আমি চৌম্বক ভ্রামকের মান ন্যূনতম পাবো, তার মান কি আসবে, এম সমান ইএইচ বাই ফোর পাই এম। এবং এই যে ইএইচ বাই ফোর পাই এম এর মানটা কত আসে, 9.23 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। একক মনে রাখবা না, আমি একক পড়াই দিব, টেনশন করো না। সো মেইন কথা হচ্ছে এটা কি, এই যে এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন কি, এটাকে চৌম্বক ভ্রামকই তো, এটাই তো এইভাবে লিখছি আমরা। এটাকে কি বলা হয়, বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন কি, চৌম্বক ভ্রামকের পারমাণবিক একক। এটা তো চৌম্বক ভ্রামকই তাই না, একটা যে মিউ দিয়ে লিখছি, তাহলে এটাকে বলা হয় চৌম্বক ভ্রামকের পারমাণবিক একক। এটাকে কি বলা হয়, বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনের মান কত, ওয়ান বোর ম্যাগনেটন 9.23 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, এবং এই এককটা দিয়ে আমি চৌম্বক ভ্রামকের পারমাণবিক অর্থাৎ পারমাণবিক পর্যায়ে চৌম্বক ভ্রামকগুলো বের করি। বুঝতে পারছো? একবার বলি ছোট্ট করে এখানে, যে এই জায়গায় হচ্ছে আমি এটাকে একটু মানে ওরিয়েন্টেশন করে এক সাইডে এন রাখছি, এন এর মান এক হইলে চৌম্বক ভ্রামক যেটা তার মান সর্বনিম্ন হবে। এই সর্বনিম্ন মান কত, 9.23 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এই মানটাকে আমি বলি বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন হচ্ছে চৌম্বক ভ্রামকের পারমাণবিক একক। এই জিনিসটা হচ্ছে আমাদের এইখানের পার্টে
চলে আসে। এরপর আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে এইটা শেষ। এবার চলে আসে হচ্ছে কোনটা, এবার চলে আসে হচ্ছে যে সবগুলো অ্যালগরিদম হচ্ছে আমরা একসাথে এখানে দিয়ে দিচ্ছি যে কোন কোন সূত্র আছে। সো একবার খুব ফাস্ট আমার সাথে রিকল দাও। চৌম্বক আবেশের বেসিক সূত্র ছিল কোনটা? বায়ট-সাভার্ট সূত্র আর হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। ডিবি সমান মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, আর এখানে কি আছে আমরা বলি ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। এটা হচ্ছে বি এর সাধারণ সূত্র, এবং এই দুটো সূত্রকে ব্যবহার করে আমি একটা তারের জন্য চৌম্বক আবেশ বের করছিলাম এবং একটা বৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক আবেশ বের করছিলাম। এটার জন্য কি হবে? মিউ নট বাই 2 পাই আই বাই এ, এ হচ্ছে দূরত্ব। আর এটার জন্য কেন্দ্রে চৌম্বক আবেশ কত? মিউ নট বাই 2, যেহেতু বৃত্ত এখন বোর হয়ে গেছে পাই নিতে নিতে, এখানে পাই থাকবে না, মিউ নট বাই 2 ইন্টু আই বাই আর। একক হচ্ছে কি টেসলা বা উইবার মিটার স্কোয়ার চৌম্বক আবেশের জন্য। তাহলে এবার আমি যদি তোমাকে বলি এর জন্য বল কত হবে, আচ্ছা বলো তো। যদি হচ্ছে একটা আধান হয় কিউ, আর যদি তার হচ্ছে বেগ হয় ভি এবং চৌম্বক ক্ষেত্র বি হয়, তাহলে এর উপর প্রযুক্ত বল কত হবে? এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। যদি একটা তার হয়, আই কারেন্ট যাচ্ছে, দৈর্ঘ্য এল হয়, তাহলে সেই তার থেকে এক নির্দিষ্ট দূরত্বে বল কত হবে? আই ইন্টু এল ক্রস বি বা বিল সাইন থিটা, তাই না? বিল গেট সাইন থিটা। আচ্ছা, দুইটা তার হইলে কি হবে? মিউ নট বাই 2 পাই আই ওয়ান আই টু বাই এ ইন্টু হচ্ছে এল। তাহলে বল আমাদের শেষ। লাস্ট ওয়ান হচ্ছে কোনটা? লরেন্স বল, যেখানে চৌম্বক আর তড়িৎ ক্ষেত্রের দুইটা বল আমরা যোগ করছি। এবার যেটা চলে আসে সেটা চৌম্বক ফ্লাক্স, যেটা বি ডট এ বি এ কস থিটা, একক হচ্ছে উইবার বা টেসলা মিটার স্কয়ার। যাবো আমরা শেষে। ফ্লাক্স ঘনত্ব হচ্ছে কোনটা? এ দিয়ে ভাগ দেওয়া, মানে চৌম্বক আবেশের আরেক নামকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ভ্রামক কি? এম পি বা মিউ দিয়ে লেখা হয়, তাই না? এখানে আমরা পি দিয়ে লিখছি। ভ্রামক মানে নিয়া, ভ্রমণ বলে নিয়ে যাও। আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে এম ইন্টু টু এল, রাইট? আর হচ্ছে টর্ক, যেটা টর্ক হচ্ছে কি? পি এর বদলে মানে এম এর বদলে পি লিখতেছি, পি ক্রস পি, পি এর বদলে নিয়া, নিয়া ক্রস পি ভেক্টর। এন হচ্ছে কয়টা? পাক সংখ্যা। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাছে বেসিক সূত্র। আর ইলেকট্রন ভ্রামকের যে সূত্র সেটা তো আমরা দেখে ফেলছি, কি ছিল? মাইনাস ই বাই টু এম ইন্টু এল ভেক্টর কক্ষপথের জন্য, আর নিজ অক্ষের জন্য হচ্ছে মাইনাস ই বাই টু এম ইন্টু টু এস ভেক্টর। ওকে, সো এরপরে হচ্ছে আমরা দুইটাকে যোগ করছিলাম। এতটুকু পারলে তুমি যে কোনো কিছু পারবা, এখন বইয়ে যাওয়া পারবা। এবার চলে আসে হচ্ছে সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে চুম্বক। চুম্বক প্রথমে আসে হচ্ছে ভূচুম্বক, অর্থাৎ আমরা যখন কোনো একটা কম্পাস পৃথিবীতে রাখি, তখন সেই কম্পাসটা এরকম ঘুরে ঘুরে আমাদের বলে যে দেখো তোমার ওই জায়গায় যাইতে হবে, ওইটা উত্তর দিক। তোমাকে বলবে দেখো এটা দক্ষিণ দিক। তার মানে এই যে কম্পাসটা আমার হাতে আছে, এই কম্পাসটা কেন ঘোরাফেরা করতেছে? কারণ এই কম্পাসটা কারো না কারো দ্বারা আকর্ষিত হয়ে ঘোরাফেরা করতেছে। কার দ্বারা আকর্ষিত হচ্ছে? পৃথিবীর অভ্যন্তরেও একটা বড় চুম্বক আছে, যেটাকে আমরা বলি ভূচুম্বক। পৃথিবীর অভ্যন্তরে একটা বড় চুম্বক আছে, এবং আমাদের হাতের চুম্বকটা সেই চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যার জন্য আমাদের হাতের চুম্বকগুলো ঘোরাফেরা করে। এভাবেই আমরা দিক মাপি। এবং আমরা প্রথমে এখন তোমাকে পরিচয় দিব যে ভৌগোলিক অক্ষ বলে কাকে বোঝানো হয়। একদম উত্তর এবং দক্ষিণ, এই যে মেরুটা, এই মেরুটাকে আমরা কি বলি? এই মেরুটাকে আমরা বলি হচ্ছে এই যে এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভৌগোলিক অক্ষ, তাই না? ভৌগোলিক একদম এই বরাবর যেটা গেছে। আচ্ছা, আমি অন্য একটা কালার নেই। এবং ভৌগোলিক অক্ষ মানে হচ্ছে একদম মানে সোজাসুজি যেটা কাট করে সেটা। ওকে, ভৌগোলিক অক্ষতে নর্থ উপরে, সাউথ হচ্ছে নিচে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ। এখন আমাদের যেটা ভূচুম্বক, অর্থাৎ পৃথিবীতে বড় একটা চুম্বক দণ্ড রাখা আছে, সেই চুম্বক দণ্ডটা কিভাবে রাখা আছে এটা প্রশ্ন আসে। সেই চুম্বক দণ্ডটা না এরকম লম্বালম্বি ভাবে নাই, অর্থাৎ এই যে ভৌগোলিক অক্ষ, সেই ভৌগোলিক অক্ষ থেকে সামান্য এরকম হেলানো 18 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই জায়গায় আমার কাছে এই চুম্বকটা আছে। এই যে লালটা, এই লালটা হচ্ছে আমার ভূচুম্বক। আমার ভূচুম্বকটা এইভাবে আছে। পৃথিবীর যে চুম্বকটা, অর্থাৎ পৃথিবীর চুম্বকটা সোজাসুজি নাই, ভৌগোলিক অক্ষ থেকে 18 ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকায় গেছে, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের চৌম্বক অক্ষ। এটাকে কি বলা হয়? চৌম্বক অক্ষ। এবং পৃথিবী যে বিরাট একটা ভূচুম্বক, এই ভূচুম্বকত্বটা আবিষ্কার করছে কে বা বলছে কে? ডক্টর গিলবার্ট। উনি হচ্ছে বলছে পৃথিবী হচ্ছে চুম্বক হিসেবে কাজ করে, পৃথিবীর ভেতরে একটা চুম্বক আছে, এটা উনি বলছেন, ডক্টর গিলবার্ট। আচ্ছা, এখন প্রশ্ন আসে, এই যে চুম্বক অক্ষ, অর্থাৎ চৌম্বক, পৃথিবীর চৌম্বকটা যে অক্ষ বরাবর আছে, সেই চৌম্বক অক্ষের কোন দিকটা উত্তর হবে, কোন দিকটা দক্ষিণ হবে, এইটা একটা ডাউট আসে। ফার্স্টে আগে তুমি আমাকে বোঝো। আমি যখন হাতে একটা কম্পাস নিব, আমি কি করলাম? আমি হাতে একটা কম্পাস নিলাম। এখন এই কম্পাসের নর্থ দিকটা কোন দিকে হবে? নর্থের কাছেই দেখাবে না? ধরো কম্পাসের নর্থ আমাকে কি দেখাবে? যে হ্যাঁ আপনি এই বরাবরটা নর্থ। আর কম্পাসের সাউথ কোন দিকে দেখাবে? যে হ্যাঁ ভাই আপনি সাউথটা হচ্ছে এইদিকে, মানে এইদিকেই সাউথ আছে, রাইট? আচ্ছা, এটা কেন হচ্ছে? কারণ মেইন কথা হচ্ছে, চিন্তা করো, দুইটা চুম্বকের একই প্রান্ত পরস্পরকে বিকর্ষণ করে। দুইটা নর্থ নর্থ কাছাকাছি আসলে বিকর্ষণ করবে, কিন্তু একটা চুম্বকের নর্থ আর একটা চুম্বকের সাউথ কাছাকাছি আসলে টাপ করে আটকায় ধরবে। এটা কিন্তু একটা চুম্বকের বেসিক কনসেপ্ট। তোমরা চুম্বক নিয়ে দেখবে মাঝে মধ্যে বিকর্ষণ করে,
মানে কি দুইটা চুম্বকের একই মেরু এক সাইডে আসছে, একটা চুম্বক একটা চুম্বককে আকর্ষণ করে ফেলছে, মানে কি দুইটা বিপরীত প্রান্ত আসছে। তাহলে চিন্তা করো আমাদের কম্পাসটাও একটা চুম্বক, তাই না? এই চুম্বকের নর্থ প্রান্ত কেন এইদিকে আসছে? কারণ আমাদের পৃথিবীর সাউথ প্রান্ত এইদিকে আছে। চিন্তা করো নর্থ সাউথের দিকে আকৃষ্ট হচ্ছে, এই জন্যই নর্থটা সাউথের দিকে তাকায় আছে। কিন্তু কখনো কি এরকম হওয়া সম্ভব ছিল যে পৃথিবী, এটা মনে করো পৃথিবীর সাউথ ছিল, কি বলছি আমি, পৃথিবীর সাউথ মানে ভূচুম্বকের সাউথ, আর আমার যে কম্পাস, সেই কম্পাসের সাউথ এইদিকে, সম্ভব কখনো? দুই সাউথকে বিকর্ষণ করবে। এই জন্য আমরা আমরা হাতে যখন দেখি যে আমাদের হাতের কম্পাসের নর্থটা নর্থ দিক বরাবরই আছে এবং তার কাছাকাছি, তখন আমি কি বলি, আমার চৌম্বক অক্ষ থাকবে হচ্ছে এস। কেন? কারণ এই চৌম্বক অক্ষ এস আমার এই এনটাকে আকর্ষণ করে দেখেই এই এন সাইডটা এস এর দিকে তাকায় আছে, যে আমি তো তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। বুঝতে পারছো? সেম ভাবে যেই দিকটা হচ্ছে আমার কম্পাসের এস, সেই বরাবর আমার যে চৌম্বক অক্ষ সেই দিকটা হচ্ছে কি, সেই দিকটা হচ্ছে এন। সাউথ এন কে আকর্ষণ করছে। সিম্পলিফাই করি, সহজ কথা বলি, এটা এত ব্যাখ্যার কিছু নাই। মেইন কথা হচ্ছে ভৌগোলিক অক্ষ যেটা, ভৌগোলিক অক্ষের নর্থের পাশে যে চৌম্বক অক্ষ সেটা হচ্ছে চৌম্বক অক্ষের সাউথ মেরু। ভৌগোলিক অক্ষের সাউথের পাশে যে মেরুটা সেটা হচ্ছে চৌম্বক অক্ষের নর্থ মেরু। এটা এরকম কেন বলা হয়েছে চৌম্বক অক্ষের সাউথ কেন নর্থের কাছে? কারণ হচ্ছে চৌম্বক অক্ষের সাউথকে আমার হাতের কম্পাসের নর্থ প্রান্তটা আকর্ষণ করে, নর্থ প্রান্তটা সাউথের দিকে থাকে, এই জন্য হচ্ছে এটাকে আমি সাউথ ইন্ডিকেট করছি। ঠিক আছে, এটা মাথায় রাখো। জাস্ট একদম সিম্পলিফাই করে বললে, পৃথিবীর ভৌগোলিক অক্ষের ঠিক সাইডে চৌম্বক অক্ষের কোন মেরু থাকে? সাউথ মেরু থাকে। পৃথিবীর ভৌগোলিক অক্ষের সাউথ মেরুর ঠিক কাছে কি থাকে? চৌম্বক অক্ষ, অর্থাৎ এই যে হলুদ অক্ষটা, এর নর্থ মেরু থাকে। ঠিক আছে, এবং কম্পাসটা আমাকে কি দেখাবে? কম্পাস নর্থকে নর্থ দেখাবে, সাউথকে সাউথ দেখাবে। এটাকে আমরা কি বলি? উত্তর সন্ধানী, উত্তর দিকে সন্ধান করতেছে। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে দক্ষিণ সন্ধানী। ঠিক আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে দক্ষিণ সন্ধানী। ঠিক আছে, এই হচ্ছে কথা। আমরা আশা করি বুঝতে পারছি ভৌগোলিক অক্ষ এবং চৌম্বক অক্ষ, দুইটা অক্ষ আছে। আচ্ছা, পরের ইনফরমেশনটা হচ্ছে চৌম্বক অক্ষের এটা কি? দক্ষিণ মেরু। চৌম্বক অক্ষের দক্ষিণ মেরু ভৌগোলিক অক্ষের উত্তর মেরু থেকে কতটুকু আছে? আমরা বলি 25 কিলোমিটার পশ্চিমে আছে। তুমি আমাকে বলো পৃথিবীর এই সাইডে কি আছে? পৃথিবীর এই সাইডে আমরা জানি না আমেরিকা বা পশ্চিমা বিশ্ব আছে, তোমরা জানো কিনা এটা? এই যে এটা এটা হচ্ছে আমাদের কাছে এই, তাই না? এখন এইটার এই যে পশ্চিম দিকে, পশ্চিম দিকে কি আছে ভাই? পশ্চিম দিকে আছে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের দিক, পশ্চিম দিকে আছে হচ্ছে আমেরিকা। তাহলে আমরা কি বলি যে এটা ভৌগোলিক অক্ষের উত্তর মেরু থেকে চৌম্বক অক্ষের দক্ষিণ মেরু কোন দিকে সরে গেছে? 2500 কিলোমিটার পশ্চিমে সরে গেছে। পশ্চিম দিক তো এইটা, তাই না? আর এই দিক কোনটা? পূর্ব। তখন আমি কি বলবো? ভৌগোলিক অক্ষের এটা কি? ভৌগোলিক অক্ষের দক্ষিণ মেরু বা এস মেরু থেকে চৌম্বক অক্ষের এটা কি? চৌম্বক অক্ষের উত্তর মেরু কতটুকু সরে গেছে? পূর্বে সরে গেছে। এটা পূর্ব দিক, তাই না? পূর্বে সরে গেছে। কতটুকু পূর্বে সরে গেছে? 2200 কিলোমিটার পূর্বে সরে গেছে। এই চিত্রটা অবশ্যই এখনই লিখে ফেলবা, এখন এই চিত্র লিখে ফেলবা। ঠিক আছে, আমি কি বললাম? ভৌগোলিক অক্ষের উত্তর মেরু থেকে চৌম্বক অক্ষের দক্ষিণ মেরু, জাস্ট উল্টা হবে কিন্তু, এটা কাছাকাছি উল্টা থাকে। কতটুকু সরে গেছে? বায়ে সরছে, বায়ে মানে পশ্চিম, পশ্চিমে সরে গেছে। কতটুকু পশ্চিমে সরছে? 2500 কিলোমিটার পশ্চিমে সরছে। কতটুকু পূর্বে সরছে? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, মানে ভৌগোলিক অক্ষের উত্তর দক্ষিণ মেরু থেকে চৌম্বক অক্ষের উত্তর মেরু কতটুকু সরছে? 2200 কিলোমিটার পূর্বে সরছে। ডানে সরা মানে পূর্বে সরা। ঠিক আছে, এবং কতটুকু অ্যাঙ্গেলে সরে গেছে? 18 ডিগ্রি। অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার যেটাকে বলা হয় ভূ চুম্বকের সাউথ পোল। সাউথ পোল কোন দিকে থাকে? চিন্তা করো, ভৌগোলিক অক্ষের নর্থ পোল উপরে থাকে, তার মানে চৌম্বক অক্ষের সাউথ পোল উপরে থাকবে। ভৌগোলিক অক্ষের সাউথ পোল নিচে থাকে, তার মানে চৌম্বক অক্ষের নর্থ পোল নিচে থাকবে। আমি এটা কিন্তু র্যাপিড রিভিউ, বাট তারপরও একটু ডিটেলসে বলতেছি। ঠিক আছে, বারবার যেন পড়ানোর জন্য। ঠিক আছে, সো কি বলতে পারি আমরা? ভূচুম্বকের সাউথ পোলটা কোন দিকে থাকবে? ভূচুম্বকের সাউথ পোল হচ্ছে ভৌগোলিক নর্থ পোলের কাছে, মানে উপরের দিকে। আচ্ছা বলো, উপরের দিকে এই জায়গায় কে থাকে? এই জায়গায় থাকে আমেরিকা, কানাডা। এই জায়গায় তুমি যদি এখানে দেখো যে আমেরিকার পাশে কে আছে? আমেরিকার পাশে আছে হচ্ছে কানাডা। এই যে দেখো আমেরিকা, এই হচ্ছে আমেরিকা, আর এই হচ্ছে কানাডা। তাহলে এটা উপরের দিকে কে আছে? কানাডা পড়বে। তাহলে ভূচুম্বকের সাউথ পোল কোথায় পড়ছে? কানাডার উত্তরে গুথিয়া উপদ্বীপে। এই জায়গাটা, এই জায়গাটা যদি আমি চিন্তা করি, এই জায়গাটায় কি আছে? এই জায়গায় আছে হচ্ছে কানাডা। ওকে, আর যদি বলি ভূচুম্বকের নর্থ পোল, নর্থ পোল কোন দিকে? ভূচুম্বকের নর্থ পোল নিচে। ভূচুম্বকের নর্থ পোল চিন্তা করলে বুঝবে ভৌগোলিক অক্ষের সাউথ পোল কোন দিকে? নিচে।
তাহলে ভৌগোলিক অক্ষের আমরা বলি ভূচুম্বকের নর্থ পোল কোন দিকে? নিচে। নিচে কে আছে ভাই? নিচে ওই দেখো সাদা করে একজন আছে, এই সাদা কে? অ্যান্টার্কটিকা। নিচে কে আছে? নিচে আছে হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে এই জায়গায় কে আছে? অ্যান্টার্কটিকা আছে, ঠিক আছে। ভূচুম্বকের সাউথ পোলকে আমরা বলি হচ্ছে রেড পোল। কি বলা হয়? রেড পোল। কিভাবে মনে রাখবা বলি, নর্থ মানে কি? নর্থ মানেই হচ্ছে নীল। নর্থ মানে কি? নর্থ মানেই হচ্ছে নীল। নীল মানেই ব্লু, তাই না? তাহলে ব্লু পোল বলা হয়। তাহলে সাউথ পোলকে উল্টা বলা হবে, রেড পোল বলা হবে। এটা কোথায়? অ্যান্টার্কটিকা দক্ষিণে ভিক্টোরিয়া অঞ্চলে। অ্যান্টার্কটিকাকে ভিক্টোরি হইতে হবে, তাই না? এই জিনিসটাকে বলা হয়। সো আমি র্যাপিড রিভিউ তারপরও এই জিনিসটা একটু আবার রিকল দিব। ফার্স্ট শুনো, এটা ভৌগোলিক অক্ষ, 18 ডিগ্রিতে চৌম্বক অক্ষ, ঠিক আছে। ভৌগোলিক অক্ষের নর্থের পাশে চৌম্বক অক্ষের সাউথ পোল, ভৌগোলিক অক্ষের সাউথের পাশে চৌম্বক অক্ষের নর্থ পোল। নর্থ থেকে সাউথ কতটুকু বামে সরে গেছে? বামে মানেই পশ্চিমে সরে গেছে। কতটুকু সরে গেছে? 2500 কিলোমিটার, ঠিক আছে। সাউথ থেকে নর্থ কতটুকু সরে গেছে? ডানে সরছে। ডানে সরা মানে পূর্বে সরা। কতটুকু পূর্বে সরছে? 2200 কিলোমিটার। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 18 ডিগ্রি। কে করছে? ডক্টর গিলবার্ট। শেষ। এবার আসো ভূচুম্বকের সাউথ পোল মানে রেড পোল কোথায় আছে? উপরে। উপরে মানে কি? উপরে মানে কানাডা। তাহলে কানাডার উত্তরে বুথিয়া উপদ্বীপে। আর যদি নিচে, নিচে কে আছে? অ্যান্টার্কটিকা। তাহলে অ্যান্টার্কটিকার নিচে, অ্যান্টার্কটিকার দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কি থাকবে? দক্ষিণ দিকে ভিক্টোরিয়া অঞ্চলে আছে। এবং নর্থ পোলকে কি বলা হয়? ব্লু পোল বলা হয়। দ্যাটস ইট। আরেকটা কথা শুনবা, ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক অক্ষকে যদি আমি এরকম কাট করি, তাহলে এর ভেতর থেকে যে তলটা যাবে সেটাই হচ্ছে কি? ভৌগোলিক মধ্যতল। চৌম্বক অক্ষকে যদি কাট করি, তাহলে এর ভেতর থেকে যে তল যাবে সেটাকে বলা হয় চৌম্বক মধ্যতল। মানে কি? ধরো এটাকে আমি কাট করছি, কাট করার ফলে এখানে আমি একটা হাফ স্লাইস পাবো না, ওইটাকে আমি বলবো ভৌগোলিক মধ্যতল। চৌম্বক অক্ষ বরাবর কাট করছি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে চৌম্বক মধ্যতল। এই কতগুলো সংজ্ঞা পরের পেজে যাও, বইয়ের মাঝখানে পেয়ে যাবা, ঠিক আছে। আমি এটা খুব ভালো মতো দেখাই দিলাম। আর নর্থ মেরুকে বলা হয় নর্থ সন্ধানী, সাউথ মেরুকে বলা হয় সাউথ সন্ধানী। দ্যাটস ইট। এই হচ্ছে কথা। আমি একটু এখানে সময় নিছি। আই হোপ আমি তারপরও 10 মিনিটের মাঝখানে তোমাদের জিনিসটা বুঝাইতে পারছি। একটু সময় নিছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে আমাকে বলো যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, একবার চিত্র এঁকে ফেলো, সব পারবা। এবার আসা হচ্ছে কোনটা, যে আমাদের একটা চুম্বক যদি থাকে, যে আমাদের কাছে হচ্ছে একটা দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বকের কি থাকে? দণ্ড চুম্বকে আমরা বলি হচ্ছে দুইটা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করা হয়, জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য। জ্যামিতিক হচ্ছে কোনটা? এই যে শেষ মাথা আছে না, এই একটা শেষ মাথা থেকে এই শেষ মাথা পর্যন্ত যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। কিন্তু একটা চুম্বকের মেরু কিন্তু এই দুই মাথায় থাকে না, মেরু আরেকটু সামনে থাকে, আরেকটু এদিকে থাকে, আরেকটু এদিকে থাকে। তাহলে একটা চুম্বকের দুই মেরুর মধ্যে যে দূরত্ব, সেটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। ধরো নর্থ পোলটা এদিকে আছে, সাউথ পোলটা এদিকে আছে, নর্থ থেকে সাউথে যে দূরত্ব সেটা চুম্বক দৈর্ঘ্য। আর জ্যামিতিক হচ্ছে কি? দুইটা প্রান্ত, অর্থাৎ শেষ থেকে শেষে, এটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে। দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য, দুই প্রান্তের দৈর্ঘ্যকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। এখন চুম্বকটা কি? একটু ছোট চুম্বক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য একটু বড়। তাহলে চুম্বক দৈর্ঘ্য বা জ্যামিতিক দৈর্ঘ্যের মানকে কত আসে? 0.85 এটা আসে। এবং এই যে চুম্বক দৈর্ঘ্য, এটা একটা দিক রাশি বা ভেক্টর রাশি। চুম্বক দৈর্ঘ্য হলো একটা ভেক্টর রাশি। দিক কোন দিকে? দিক হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। দিক কোন দিকে? সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। ওকে, এটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্যের দিক। চুম্বকের রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাছে গেছে। এবার চলে আসা হচ্ছে কোনটা? এবার চলে আসা হচ্ছে ভূচুম্বকত্বের উপাদান এবং হচ্ছে মূল রাশি। আচ্ছা, তো আমরা যে চুম্বকত্ব তার সঠিক পরিচয় এবং পরিমাপ করতে ভূচুম্বকত্বের উপাদান, অর্থাৎ এই যে ভূচুম্বক, এর কোন কোন উপাদান নিয়ে আমরা কথা বলি? আমরা বলি বিচ্যুতি কোণ বা সংক্রমণ কোণ, বিনতি কোণ বা ডেল্টা, এবং ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য। তিনটা নিয়ে আমরা বলি। এটাকে অনেক সময় অনুবেবী দিয়ে বলা হয়। আমি জাস্ট তোমাকে শুরুতেই চলে আসি। বিচ্যুতি কোণ জিনিসটা কি, বা এটাকে সংক্রমণ কোণ বলা হয়। আমাদের এই যে ভৌগোলিক অক্ষ দিয়ে ভৌগোলিক মধ্যতল গেছে, চৌম্বক অক্ষ দিয়ে চৌম্বক মধ্যতল গেছে। এখন এই ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল, এদের অ্যাঙ্গেলকে বলা হয় বিচ্যুতি কোণ। ওকে, মানে ভৌগোলিক মধ্যতল থেকে চৌম্বক মধ্যতল কতটুকু সরে গেছে, কতটুকু বিচ্যুত হয়েছে, এটাকে বলা হয় বিচ্যুতি কোণ, ঠিক আছে। এটা কি? কোন একটা জায়গার আমি আসলে বিচ্যুতি কোণ বের করি। ধরো এখানে ঢাকা আছে, তাহলে ঢাকার এই জায়গায় আমি মাপি যে ঢাকার ভৌগোলিক মধ্যতল এবং ঢাকার চৌম্বক মধ্যতল কতটুকু অ্যাঙ্গেলে আছে, সেটাকে বলা হয় বিচ্যুতি বা সংক্রমণ কোণ। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকার বিচ্যুতি কোণ কত? হাফ ডিগ্রি পূর্ব। এর মানে কি? হাফ ডিগ্রি মানে কি? ভৌগোলিক ও চৌম্বক মধ্যতলের থিটা হচ্ছে হাফ ডিগ্রি। ভৌগোলিক মধ্যতলের থিটা হচ্ছে হাফ ডিগ্রি ঢাকায় এসে যদি মাপো। এবং পূর্ব মানে কি? চৌম্বক উত্তর মেরু ভৌগোলিক অক্ষের পূর্বে আছে। তাহলে চৌম্বক যে উত্তর মেরু, ঠিক আছে, চৌম্বক উত্তর মেরু, ধরো এই যে আমি তোমাকে বলি ভৌগোলিক অক্ষের পূর্বে আছে, এটা জাস্ট মাথায় রাখো যে চৌম্বক যে উত্তর মেরু থাকবে, এই যে চৌম্বক উত্তর মেরু, এটা হচ্ছে ভৌগোলিক যে অক্ষ থাকবে ভৌগোলিক অক্ষের পূর্বের দিকে আছে, ঠিক আছে। পূর্বের দিকে হচ্ছে এখানে বলা হয়েছে, এই যে ভৌগোলিক যে অক্ষ আছে তার পূর্বে আছে, এই যে ভৌগোলিক অক্ষ তার পূর্বে আছে, এই হচ্ছে কথা। জাস্ট মাথায় রাখো, এটা নেসেসারি না, হাফ ডিগ্রি পূর্বটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট টাইম কম দেখে বুঝাচ্ছি না এটা, ঠিক আছে। বিনতিকোণ যেটা, বিনতিকোণ হচ্ছে কি? বিনতিকোণ হচ্ছে আমি যদি আমার একটা কম্পাস নেই, এই কম্পাসটা যদি বিষুব অঞ্চলে থাকে, এরকম থাকে, এরকম,
বিনতি মানে সবিনয় নিবেদন, বিনতি আছে। তো যখন সে আস্তে আস্তে মেরু অঞ্চলে উঠবে সে একদম সোজা হয়ে যাবে এটা। আবার যখন সে এখান থেকে মেরু অঞ্চলে যাবে সে সোজা হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হয়েছে দেখো, এইখানে আমাদের কাছে কি আছে, এটা হচ্ছে নর্থ দিক না, নর্থটা নর্থের দিকে থাকবে আর সাউথটা সাউথ দিকে থাকবে, এই হচ্ছে কথা। মেইন কথা মাথায় রাখো, যখন সেটা বিষুবীয় অঞ্চলে আছে তখন সেটা কি তার আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। এই দেখো, আনুভূমিকের সাথে আমার এই চুম্বক যে কম্পাসটা 0 ডিগ্রিতে আছে, যখন সে উপরে উঠতেছে সে দেখো আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করতেছে, এই দেখো আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে। এবং যখন সে হচ্ছে তোমার এটা কোনটা, যখন সে হচ্ছে আমাদের মেরু অঞ্চলে যাবে তখন সে আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, 90 ডিগ্রি। এই দেখো ফার্স্টে 0 ডিগ্রি আনুভূমিকের সাথে, এরপর আস্তে 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 উঠতে 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 মেরু অঞ্চলে গিয়ে আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, 90 ডিগ্রি। এই হচ্ছে কথা। তোমার প্রশ্ন আসবে মেরুতে বিনতি কোণ কত, 90 ডিগ্রি। তোমাকে বলে বিষুব রেখায় বিনতি কোণ কত, 0 ডিগ্রি। এই দুইটা প্রশ্ন আসে। তাহলে বিনতি কোণ বুঝছো, যে কোনো একটা জায়গায় আমার কম্পাস আনুভূমিকের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল করবে, এই কম্পাসটার আনুভূমিকের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল করে তাকে বলা হয় বিনতি কোণ। এবং মেরুতে হচ্ছে এটা কত, মেরুতে ওটা হচ্ছে 90 ডিগ্রি, আর বিষুব রেখায় 0 ডিগ্রি। ঢাকার বিনতি কোণ কত, 31 ডিগ্রি নর্থ। ঢাকা নর্থে আছে না, ঢাকা কি উপরের দিকে না, তাহলে ঢাকা হচ্ছে 31 ডিগ্রি নর্থ, সাউথ দেখায় না। ঠিক আছে, আচ্ছা এবার আসে হচ্ছে আনুভূমিক প্রাবল্য। আচ্ছা আমরা বলছিলাম যে প্রাবল্যকে যে আমরা এইচ দিয়ে লিখি, ঠিক আছে, প্রাবল্যকে এইচ দিয়ে লিখি, এখানে আই দিয়ে লিখছে যেটা সঠিক না। মেইনলি হচ্ছে আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় একটা স্পেসিফিক চৌম্বক প্রাবল্য থাকতে পারে। ঠিক আছে, প্রাবল্যকে এখানে আই দিয়ে লিখছে, বাট সঠিক হচ্ছে এইচ দিয়ে লেখা। ঠিক আছে, বাট এখানে দেখো, সো প্রাবল্য হচ্ছে আই থাকতে পারে। আচ্ছা, এবং সেই জায়গায় আমার বিনতি কোণ হচ্ছে ডেল্টা। তাহলে ওই একটা জায়গায় ধরো বাংলাদেশে বসে ঢাকার আনুভূমিক প্রাবল্য মানে কি, এই প্রাবল্যের আনুভূমিক দিকে উপাংশ এইচ মানে হরাইজন্টাল, আর এই প্রাবল্যর উলম্ব দিকে উপাংশ হচ্ছে উলম্ব প্রাবল্য বা ভি ভার্টিক্যাল। ওকে, তো এটা হচ্ছে আনুভূমিক উলম্ব প্রাবল্য, অর্থাৎ কোন একটা জায়গার আনুভূমিক উপাংশ কত প্রাবল্যের এবং কোন একটা জায়গার উলম্ব উপাংশ কত। আচ্ছা আমাকে বলো, এখানে এইচ কি হবে, আই ইন্টু কস ডেল্টা, জাস্ট কস। ভি কত হবে, আই ইন্টু সাইন ডেল্টা, এইটা। তাহলে এইচ বাই ভি যদি করি, কস ডেল্টা বাই সাইন ডেল্টা, কট ডেল্টা হয়ে যায়। আমি যদি আই এর মান বের করতে চাই কি করতে হবে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আনুভূমিক প্রাবল্য এবং উলম্ব প্রাবল্য দুইটাকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাইলেই হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আনুভূমিক এবং উলম্ব প্রাবল্য, অর্থাৎ কোন একটা জায়গার প্রাবল্যের আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। রাজশাহীতে হচ্ছে আনুভূমিক প্রাবল্য কত হবে, 29 অ্যাম্পিয়ার পার মিটার। মুখস্থ করা লাগবে না ভাই, পড়াবো, আমি টেনশন করো এটা। মেরুতে হচ্ছে কত, মেরুতে আমরা জানি বিনতি কোণ কত, মেরুতে হচ্ছে বিনয় আর থাকে না, সে 90 ডিগ্রি হয়ে যায়। এরকম আস্তে আস্তে উপরে উঠে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে ডেল্টা হচ্ছে 90 ডিগ্রি। যদি ডেল্টা 90 ডিগ্রি হয়, মেরুতে এইচ সমান কত হবে দেখো, আই ইন্টু কস 90, তাহলে 0 হয়ে যাবে, মেরুতে এইচ সমান 0। আর বিষুব রেখায় সবচেয়ে বেশি পরিমাণ আমরা এইচ পাবো, তাই না, সবচেয়ে বেশি পরিমাণ এইচ পাবো, কারণ বিষুব রেখায় ডেল্টা 0, তাহলে কস 0 হলে 1 হবে, সর্বোচ্চ মান পাবো। তাহলে এইচ এর সর্বোচ্চ মান কত আমরা পাইতে পারি বিষুব রেখায়, 30 থেকে 32 অ্যাম্পিয়ার পার মিটারের মাঝখানে, 30 থেকে 32 অ্যাম্পিয়ার পার মিটারের মাঝখানে পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনুভূমিক উলম্ব প্রাবল্য। এই কয়েকটা মান থেকে আমরা বিভিন্ন জায়গার মান ব্যবহার করে থাকি। চলে আসে চৌম্বকত্ব রিলেটেড কিছু রাশি, যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি খুব ভালো মতো মাথায় রাখো, চৌম্বক দ্বিপল ভ্রামক মানে কি। দ্বিপল ভ্রামক মানে এম বা মোমেন্ট, আমি তোমাকে পড়াইছিলাম না, কিউ ইন্টু 12 এর সাথে মিল আছে। তাহলে চৌম্বক দ্বিপল ভ্রামক এম সমান কি, এম ইন্টু 12। এম হচ্ছে মেরু শক্তি এবং এর এককটা হচ্ছে কি, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এটা মনে রাখবা। চৌম্বক মেরু শক্তির একক কি, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আমি লাস্টে গিয়ে আবারও একক সবগুলো পড়াবো। এটা চৌম্বক দ্বিপল ভ্রামক। ঠিক আছে, যে কোন একটা মেরু শক্তি এবং দূরত্বকে আমরা বলি চৌম্বক দ্বিপল ভ্রামক বা মোমেন্ট। আচ্ছা, এবার যেটাকে বলা হচ্ছে আবেশ, প্রাবল্য, প্রবেশ্যতা। ফার্স্টে জিনিসটা বোঝো কিভাবে আসলে আবেশ, প্রাবল্য, প্রবেশ্যতা কাজ করে। ধরো এটা হচ্ছে দয়া, ঠিক আছে, দয়া কি করলো, দয়া দারওয়াজা তোড়ো, মানে ও হচ্ছে গিয়ে একটা দরজাকে বল দিয়ে ভেঙে ফেলছে, বল দিয়ে ভেঙে সে হচ্ছে প্রবেশ করলো বাসার ভিতর। এরপরে কাউকে হচ্ছে মাইরা থাপ্পড় দিয়ে তাকে হচ্ছে বশ করে ফেলছে, আবেশ করছে। আমাদের চুম্বক এইভাবেই কাজ করে, ফার্স্টে প্রাবল্য, দেন প্রবেশ করে, দেন আবেশিত করে। আবেশিত মানে জিনিসটাকে আমি তোমাকে বলি, ধরো এই পুরো অঞ্চলটাকে আমি বলি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখান থেকে কি আসছে, প্রাবল্য। ওকে, প্রাবল্য আর আবেশ কিন্তু আলাদা, দেখাচ্ছি। প্রাবল্য এটা মনে করি একটা নর্মাল র্যান্ডম লোহা, সো এই লোহার ভেতরে প্রাবল্য দিয়ে প্রবেশ করলাম, প্রাবল্য দিয়ে কি করলাম, প্রবেশ করলাম। এবার প্রবেশ করার পরে এই জাস্ট সিম্পল লোহাটাকে আমি আবেশিত করব, এই সিম্পল লোহাটাকে আমি চুম্বক বানায় ফেলবো, বশ করে ফেলবো। তাহলে এই জিনিসটাই বলা হয়, অর্থাৎ যখন এই লোহাটা চুম্বকের ন্যায় আচরণ করে তখন আমি এই প্রক্রিয়াটাকে কি বলি, আবেশ।
এটা একটা নর্মাল সিম্পল লোহা ছিল, এখন চুম্বকের মতো আচরণ করতেছে। মানে কি, ও আর আগের মতো নাই, ও বশীভূত হয়ে গেছে প্রাবল্যের। তার মানে ও কি হয়েছে, বশীভূত হয়েছে, আবেশিত হয়েছে। তার মানে আবেশিত হওয়া মানে কি, যেটা চুম্বক না কিন্তু সেটা যখন চুম্বকের মতো আচরণ করে সেটাকে বলা হয় চুম্বক আবেশ। ঠিক আছে, সেটাকে বলা হয় চুম্বক আবেশ। তার মানে কি, প্রথমে একটা চুম্বক প্রাবল্য আসলো, প্রবেশ করলো, প্রবেশ করার পরে এটাকে বশ করলো, আবেশিত করলো। ঠিক আছে, সেম ভাবে দেখো এখন সূত্রে চলে আসি আমরা। আমরা কি বলতে পারি, আবেশ সমান সমান প্রাবল্য গুণ প্রবেশ্যতা। অর্থাৎ আবেশিত করতে হলে প্রাবল্যও লাগবে, আর কি লাগবে, প্রবেশ্যতাও লাগবে। তো প্রাবল্যকে আমি কি বলছিলাম, কি দিয়ে লিখি, এইচ দিয়ে লিখি। ঠিক আছে, হাতুড়ি, স্ট্রং। ঠিক আছে, এইচ, হ্যামার, এইচ। আর প্রবেশ্যতা কি, মিউ। আবেশ হচ্ছে বি। আবেশ হচ্ছে কি, যে প্রক্রিয়ায় চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়, তাই না? একটা চৌম্বক মানে একটা চৌম্বক পদার্থ মানে কি, যার চৌম্বক হওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কিন্তু চৌম্বক না, সে একটা নর্মাল লোহা। মনে করো লোহা কিন্তু চৌম্বক পদার্থ, ও চুম্বক না কিন্তু। তাহলে এই একটা চৌম্বক পদার্থ যার কারণে চুম্বকে পরিণত হয় তাকে বলা হয় আবেশ। এবং আবেশের একটা সূত্র আমরা আসলে পড়ি, বি ভেক্টর সমান সমান বি নট। এটা খুব নেসেসারি না, মিউ নট ইন্টু হচ্ছে আই। ঠিক আছে, এই দেখো মিউ নট ইন্টু আই যেটা আমরা আসলে বলি, এটা পরে পড়বা তুমি গিয়ে, আয়ন দিয়ে পাবা। ঠিক আছে, আয়ন দিয়ে পাবা পরে। এই বি নট হচ্ছে নিজের কারণে যেটা থাকে সেটা, এই বি নটকে লেখা হয় যে মিউ নট ইন্টু এইচ, মিউ নট ইন্টু এইচ দিয়ে, আরেকটা হচ্ছে আয়ন দিয়ে লেখা হয়। জাস্ট সূত্র মাথায় রাখো যে বি ভেক্টর সমান বি নট প্লাস মিউ নট ইন্টু আই। মাথায় রাখার দরকার নেই, আসবে না, আমি জাস্ট তোমাকে দেখায় রাখলাম যে একটা আবেশ কিরকম হইতে পারে। নিজের কারণে আবেশ, ধরো একটা চার্জ আছে, তার নিজের কারণে একটা আবেশ তৈরি হবে না, বেগের কারণে, এটা হচ্ছে সেটা। আর বাহিরের কারণে যে আবেশ তৈরি হবে সেটা হচ্ছে এটা। এইভাবে আর কি, একদম সিম্পলি ভাবে আমি তোমাকে যদি বলছি, একদম সিম্পল ভাবে বলছি। এই এটা নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আগেই বলছি। জাস্ট বি ভেক্টর সমান দুইটা ভেক্টরের যোগফল, নিজের কারণে অন্যের কারণে, নিজের কারণে বি নট, পরের কারণে আই, আই আর কি। ওকে, সিম্পল আর কি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওইভাবে আসলে না, মেকানিজমটা তোমার মনে রাখার জন্য বলছি এভাবে। এখন দেখো হচ্ছে কি, যে প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য মানে কি ছিল আমাকে বলো। আমরা এইমাত্র পড়ে আসছি বি সমান সমান হচ্ছে মিউ ইন্টু এইচ। তাহলে আমাকে বলো প্রাবল্য বা তীব্রতা মানে কি, এইচ সমান সমান বি বাই মিউ। তাহলে তোমাকে প্রশ্ন আসবে চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে কি বলে, চৌম্বক প্রাবল্য। শেষ। এর এককটা অবশ্যই মাথায় রাখবে, একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। প্রাবল্য বা তীব্রতার একক কি, অ্যাম্পিয়ার পার মিটার। পুরাতন একক ছিল হচ্ছে ওয়েরস্টেড, এবং এক ওয়েরস্টেড সমান 80 অ্যাম্পিয়ার পার মিটার। চৌম্বক প্রবেশ্যতা যেটা, চৌম্বক প্রবেশ্যতা তাহলে আমাকে বলো মিউ সমান কি বি বাই এইচ, অর্থাৎ চৌম্বক আবেশ এবং প্রাবল্যের অনুপাতকে চৌম্বক প্রবেশ্যতা বলা হয়। ওকে, এবং আপেক্ষিক মানে কি, আপেক্ষিক প্রবেশ্যতা শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন আমি অন্য একটা মাধ্যমের প্রবেশ্যতা বের করি তখন সেটাকে বলা হয় আপেক্ষিক প্রবেশ্যতা। মনে আছে আপেক্ষিক তড়িৎভেদতা কি ছিল, শূন্য মাধ্যমের তড়িৎভেদতার সাপেক্ষে অন্য মাধ্যমের তড়িৎভেদতা বের করাকে আপেক্ষিক তড়িৎভেদতা বলে। ঠিক একইভাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন আমি অন্য মাধ্যমের প্রবেশ্যতা বের করি তখন সেটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদতা। এবং দেখো উপরে মানে উপরে আর নিচে সেম যদি রাশি থাকে, এদের কি একক থাকে, এদের কোনো একক নাই। আর এই যে মিউ নট হচ্ছে কি 4π10⁻⁷। এখন তুমি আমাকে বলো এটা কি মুখস্থ করবা, না আমি তো আসি, আমি তোমাকে এটা পড়াবো লাস্ট গিয়ে, টেনশন করো না, একক সবার লাস্ট রাখছি এই জন্য। চৌম্বকের এবার চারটা দেখো, চৌম্বক ধারকতা, নিগ্রহিতা, গ্রহিতা, প্রবণতা। তীব্রতা বইয়ে দেয়া আছে বাট এটা ঠিক না, তীব্রতা যাবে প্রাবল্যের সাথে, এইচ এর সাথে। ঠিক আছে, এটা না দিলেও চলবে তোমার, আমি জাস্ট দিয়ে রাখলাম। চুম্বকায়ন মাত্রা, চারটা জিনিস পড়বো। গল্প শোনো, চৌম্বক ধারকতা মানে কি, চৌম্বক কতটা ধারণ করতে পারে, এটা হচ্ছে শিক্ষকের পড়ানোর পরে অবস্থা। চৌম্বক নিগ্রহিতা মানে হচ্ছে কি, তোমাকে ডিস্টার্ব করার পরে কতটুকু ধরে রাখতে পারো। একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে সহজে মনে রাখতে পারবা। ধরো আমি তুরাব তোমাকে হচ্ছে পড়াইলাম, পড়াইছিলাম তোমার 90% পড়াইছি। ঠিক আছে, 90% পড়াইছি। এখন আমি তুরাব চলে গেলাম, চলে যাওয়ার পরেও তুমি 70% ধরে রাখতে পারতেছো, তুমি 70% পড়া ধরে রাখছো, এইটা হচ্ছে তোমার ধারকতা। অর্থাৎ তোমাকে চৌম্বকত্ব সৃষ্টি করার জন্য বা তোমাকে ধরো আমি জ্ঞান দিলাম, সেই জ্ঞান কে দিছে, আমি। এখন আমি ছিলাম প্রভাবক, আমি চলে গেছি, চলে যাওয়ার পরও তুমি যতটুকু ধরে রাখতে পারতেছো জ্ঞান, এটাই তোমার ধারকতা। সহনশীলতা মানে কি, এবার তুমি বসে আছো, এবার বসে বলতেছো ভালো লাগতেছে না, এখন তোমার এক ফ্রেন্ড আসছে, বন্ধু, আরেকজন বন্ধু আসছে, বন্ধু এসে বলছে চল মামা চিল করি। মানে তোমাকে কি করছে, নিগ্রহ করতেছে, তোমাকে সে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তো ডিস্টার্ব করার পরেও দেখা গেছে তুমি তোমার পড়ার 20% ধরে রাখছো। তার মানে কি, এই 20% তোমার সহনশীলতা। 50% হারাইছো ঠিক আছে, বাট এই যে তোমাকে ডিস্টার্ব করার পরেও তুমি যতটুকু সহনশীল ছিলা, যতটুকু ধরে রাখতে পারছো, এটাই হচ্ছে তোমার নিগ্রহিতা বা হচ্ছে সহনশীলতা। আরেকটু সিম্পলি এক্সপ্লেইন করি তোমাকে এখানে আমি। দেখো যে ধারকতা হচ্ছে কি চুম্বক বল সরানোর পরেও চুম্বকত্ব ধরে রাখা। তো আমার একটা সিম্পল মনে করো একটা
বস্তু ছিল যেটাকে আমি চুম্বক বল দিয়ে চুম্বকায়িত করছি, এখন আমার এই চুম্বক বলটা সরে গেছে, চুম্বক বলটা সরে যাওয়ার পরেও সে যতটুকু চুম্বকত্ব ধরে রাখতে পারবে এটাই হচ্ছে চুম্বক ধারকতা। চুম্বক বলকে আমার জ্ঞানের সাথে তুলনা করো, আমি তোমাকে যেটা পড়াচ্ছি সেটা। তাহলে আমি চলে যাওয়ার পরেও তুমি যতটুকু জ্ঞান, আমি চুম্বক বল চলে যাওয়ার পরেও তুমি যতটুকু জ্ঞান বা চুম্বকত্ব ধরে রাখতে পারতেছো এটাই তোমার ধারকতা। ঠিক আছে? নিগ্রহিতা বা সহনশীলতা মানে হচ্ছে কি, চুম্বকত্ব হ্রাসের কারণ থাকা সত্ত্বেও, অর্থাৎ এই বস্তুটার মনে করো চুম্বকত্ব হ্রাস পাওয়ার কারণ ছিল, এই কারণ থাকা সত্ত্বেও সে যতটুকু জ্ঞান বা যতটুকু চুম্বকত্ব ধরে রাখতে পারতেছে। আমি এখানে কি জ্ঞানের সাথে চুম্বকত্বের তুলনা দিছি, তাই না? জ্ঞানের সাথে চুম্বকত্বের তুলনা দিছি, তাহলে যতটুকু জ্ঞান বা যতটুকু চুম্বকত্ব ধরে রাখতে পারে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তার সহনশীলতা, তাই না? চুম্বকত্ব হ্রাসের কারণ থাকা সত্ত্বেও যতটুকু চুম্বকত্ব ধরে রাখতে পারে এটাই নিগ্রহিতা বা সহনশীলতা। এবার আসলে চুম্বক গ্রহিতা বা হচ্ছে প্রবণতা। আমি এটাকে পড়ি কিভাবে বলি, গ্রো প্রো কে এক্স। ঠিক আছে, গ্রো প্রো কে এক্স কেন বলতেছি, চুম্বক গ্রহিতা চুম্বক প্রবণতা কি দিয়ে প্রকাশ করা হয়, কে বা এক্স দিয়ে প্রকাশ করা হয়। এবার মনে রাখবা, গ্রো প্রো, জীবনে প্রো হিসেবে গ্রো করতে হবে, গ্রো প্রো কে এক্স। তাহলে এটা হচ্ছে কি, গ্রো প্রো কে এক্স হচ্ছে চুম্বকায়ন মাত্রা এবং চুম্বক তীব্রতার অনুপাত, চুম্বকায়ন মাত্রা। ঠিক আছে, এটা একটা অনুপাত, মানে আমরা এটাকে একটা রাশি বলি যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আর তীব্রতা কি হবে, চুম্বক তীব্রতা বা প্রাবল্য এইচ। তাহলে আই এবং এইচ এর অনুপাতকে চুম্বক তীব্রতা বলা হয়। দেখো আই বাই এইচ মনে রাখবা যে এক্স সমান আই বাই এইচ। আই সমান কি, আই মানে তোমার হচ্ছে এক্স সমান কি আই বাই এইচ। আই মানে কি, আই মানে আয়ন, আইতে কি হয় আয়ন হয় না। তাহলে এই দেখো একটা জিনিস, এখানে আই আছে আর এখানে আয়ন আছে, আয়ন, তাহলে আয়ন উপরে থাকবে। আর এইচ মানে তো তুমি তীব্রতা জানোই, নিচে তীব্রতা থাকবে, চুম্বক তীব্রতা। শেষ। এবার আসো চুম্বক আয়ন মাত্রা। দেখো আয়ন মানেই হচ্ছে কি ভাই, আয়ন থেকেই তোমার মাথায় আসবে ভাই, আয়ন মানেই আয়তন, আয়ন মানেই আয়তন। তাহলে আমি কি করি, আমার যে চুম্বক ভ্রামককে তাকে আয়তন দিয়ে যদি ভাগ দিই, আয়ন মানে আয়তন, কি আয়তন, আয়তন দিয়ে ভাগ দেওয়া, চুম্বক ভ্রামককে যদি আয়তন দিয়ে ভাগ দিই আমি পেয়ে যাব চুম্বক আয়ন, এই যে আই, চুম্বক আয়ন মাত্রা। তাহলে কি হয়, এম ভেক্টর বাই ভি। তাহলে একক আয়তনে চুম্বক ভ্রামককে আমরা কি বলি, যে একক আয়তনে চুম্বক ভ্রামককে চুম্বক আয়ন, চুম্বক আয়ন মাত্রা বলা হয়। ঠিক আছে, একক হচ্ছে কি অ্যাম্পিয়ার পার মিটার। কিভাবে আসছে, কি বলছিলাম, এম সমান অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, নিচে হচ্ছে মিটার কিউব, তাহলে কি আসবে অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, সো এই হচ্ছে আমাদের চুম্বকায়ন মাত্রা। গ্রো প্রো কে এক্স মানে চুম্বক গ্রহিতা বা চুম্বক প্রবণতা, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আই বাই এইচ। নিগ্রহিতা মানে কি, ডিস্টার্ব করার পরে যতটুকু চুম্বকতা ধরে রাখতে পারো। ধারকতা মানে কি, তোমাকে আমি চুম্বক দিছি, জ্ঞান দিছি, এখন জ্ঞান সরে গেছে, মানে চুম্বক বলটা আমি সরাই ফেলছি, এরপরে তুমি যতটুকু ধরে রাখতে পারো সেটা হচ্ছে ধারকতা। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের কাছে এখানে মেইন ইস্যু। এবার আসা হচ্ছে যে একটা জিনিস বলা হয় যে এটা কি রিলেটিভ প্রবেশ্যতা বা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা আমাদের গ্রহিতা বা প্রবণতার চাইতে বড় হয় সবসময়। ওকে, আপেক্ষিক প্রবেশ্যতা আমাদের গ্রহিতা বা প্রবণতার চাইতে বড় হয়। এবার আসা হচ্ছে কুড়ি বিন্দু। কুড়ি বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে বলা হয় কুড়ি বিন্দু। ওকে, অর্থাৎ মনে করো একটা চুম্বক আছে, এই চুম্বকে তাপ দিচ্ছ তাপ দিচ্ছ তাপ দিচ্ছ, তো যখন তাপ দেওয়ার পরে তার চুম্বকতা হারাই গেছে সেই তাপমাত্রাকে বলা হয় কুড়ি বিন্দু। সো লোহার কুড়ি বিন্দু 1043 কেলভিন বা 770 ডিগ্রি সেলসিয়াস, কোবাল্টের হচ্ছে 1400 কেলভিন, আর নিকেলের হচ্ছে 627 কেলভিন। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা আসে। কুড়ি তাপমাত্রার উপরে কি হয়, যখন কুড়ি তাপমাত্রার উপরে থাকে তখন ফেরোম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয় কুড়ি তাপমাত্রার উপরে থাকে। ফেরোম্যাগনেটিক কিন্তু আসলেও একটা ম্যাগনেট, তো ম্যাগনেট থেকে প্যারাম্যাগনেট, প্যারাম্যাগনেট কিন্তু আসলে একটা ম্যাগনেট না, চুম্বকত্ব ধরে রাখতে পারে না। মাথায় রেখো, তো কি হয়, চুম্বকত্ব ছিল, চুম্বকত্ব থেকে অচুম্বকায়িত মানে চুম্বকায়িত হারাই ফেলছে, চুম্বক ধর্ম হারাই ফেলছে কখন, কুড়ি তাপমাত্রার উপরে। এবং আই ও টি মানে এটা কি, চুম্বক আয়ন মাত্রা, আয়ন আর তাপমাত্রা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কি, পি এর 20। তাহলে 20 রিলেটেড যা আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে শেষ। এবার চলে আসা হচ্ছে কোনটা, নীল তাপমাত্রা, যে তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক হয়। অর্থাৎ মনে করো তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, একটা তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক, তাহলে সেই তাপমাত্রাকে বলা হয় নীল তাপমাত্রা। এরপরে আবার আস্তে আস্তে চুম্বকত্ব হ্রাস পায়। ওকে, একটা সার্টিন তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক হয়, এটাকে বলা হয় নীল তাপমাত্রা। চলে আসো, চুম্বক আচরণের উপর ভিত্তি করে আমরা তাকে হচ্ছে কার্যত তিন ভাগে বলি, তিনটা বৈশিষ্ট্য বলি, বাট 5 ভাগে তোমাদের বইয়ে দেয়া আছে, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, ফেরি অ্যান্ড প্রতিফেরো। দেখো জিনিসটা হচ্ছে ভুল কোন জায়গায় করবা, ভুল করবা হচ্ছে একটা হচ্ছে ফেরো আর একটা হচ্ছে ফেরো, এই দুটো ফেরো আর প্রতিফেরো বা অ্যান্টি ফেরো। আরেকটা শুধু যখন আসে সেটা হচ্ছে ফেরি চুম্বক, ফেরি চুম্বকত্ব। ঠিক আছে, এবার আসা হচ্ছে আমাদের কাছে জিনিসটাকে আমি তোমাকে একটু বলি। আমাদের একটা পদার্থ যদি তুমি যাও, বিশেষ করে ফেরো চুম্বক পদার্থের মাঝে যদি যাও, দেখবা এরকম বাসার মতো বিভিন্ন ব্লকে ব্লকে সাজানো থাকে। এই এক একটা ব্লককে
এই একটা ব্লককে আমরা বলি ডোমেইন। এই ডোমেইনের ভেতর প্রায় 10⁻15 থেকে 10⁻17 সংখ্যক পরমাণু থাকে। ওকে, এবং এই একটা ডোমেইনের মাত্রা কেমন হয়, মানে এরকম দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি 10⁻2 সেন্টিমিটার হয়। ওকে, আচ্ছা, এবং এই ডোমেইন যদি ফেরোম্যাগনেট হয়, ডোমেইন মেইনলি ফেরোম্যাগনেটেরই থাকে, তারপরে তোমাদের আলোচনা করা হয়। ফেরোম্যাগনেটিক হলে একটা ডোমেইনে কি পরিমাণ পরমাণু থাকবে, 10⁻16 থেকে 10⁻19 সংখ্যক পরমাণু থাকবে। গেল। এখন প্রশ্ন আসে যে ভাই আপনি যে তীর চিহ্ন দিয়ে রাখছেন, তীর চিহ্ন মানে কি? ধরো এর ভেতরে কি, এর ভেতর পরমাণু আছে না, এর ভেতর পরমাণু আছে না, রাইট, পরমাণু আছে। এখন এই পরমাণুগুলোর ভেতর কি আছে, ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা কি জানছিলাম, ইলেকট্রনের কি ছিল, চৌম্বক ভ্রামক ছিল, মনে আছে? এই পরমাণুর ভেতর ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো ঘুরতেছে, তার মানে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক আছে। এবং এই চৌম্বক ভ্রামকটাকে আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে লিখছি, চৌম্বক দ্বিপল বা চৌম্বক ভ্রামককে এরকম তীর চিহ্ন দিয়ে লিখছি। আমাদের এই ডোমেইনের ভেতরে প্রতিটা ব্লকের ভেতরে এই চৌম্বক ভ্রামকগুলো বিক্ষিপ্তভাবে আছে। কেন বলতো? পরমাণুগুলোই তো বিক্ষিপ্ত। পরমাণু বিক্ষিপ্ত দেখে পরমাণুর ভিতর ইলেকট্রন বিক্ষিপ্ত, ইলেকট্রন বিক্ষিপ্ত দেখে তার ভিতর চৌম্বক দ্বিপলটা হচ্ছে বিক্ষিপ্ত। এই যে চৌম্বক দ্বিপল বিক্ষিপ্তভাবে আছে, মানে দেখো একটা এইদিকে একটা এইদিকে, একটা এইদিকে একটা এইদিকে, মানে কোনো সাজানো গোছানো নাই। এটা একটা অস্থিতিশীল দেশ, এটা একটা আমরা বলি খুবই অগোছালো দেশ। এবং যেখানে এই জন্য চৌম্বক দ্বিপল বিক্ষিপ্তভাবে থাকে দেখে এর মোট চৌম্বক দ্বিপল ভ্রামক মানে এম নট হচ্ছে কি হয়, আমরা বলি এম ভেক্টর কি হয়, জিরো হয়ে যায়। কেন চিন্তা করো, একটা এইদিকে একটা এইদিকে জিরো, আবার মনে করো একটা এইদিকে একটা এইদিকে, দুইটা মিলায় জিরো, মানে সবগুলো মিলায়া আমার নেট চৌম্বক ভ্রামক জিরো থাকে। এবং চৌম্বক ভ্রামক যদি কখনো জিরো হয় সেটা কখনোই চুম্বক হিসেবে কাজ করতে পারে না। তার মানে একটা বস্তু সাধারণ অবস্থায় চুম্বক হিসেবে কাজ করতেছে না। কেন? কারণ তার যে চুম্বক ভ্রামকগুলো সেগুলো কি অবস্থায় নেই, সেগুলো গোছালো অবস্থায় নেই। গোছানো অবস্থায় থাকলেই সে চুম্বক হিসেবে কাজ করতে পারত। যদি এটা জিরো না হইতো তাইলেই সে চুম্বক হিসেবে কাজ করতে পারতো। তাহলে আমাকে যদি একটা বস্তুকে চুম্বকত্ব করতে হয়, কি করতে হয় বলতো? এইটার মান জিরো হওয়া যাবে না, চুম্বক ভ্রামকের মান। চুম্বক ভ্রামকের মান জিরো যদি না হইতে হয় কি করতে হবে? সবাইকে সাজানো গোছানো করতে হবে। আমরা এই কাজটাই করব এখন, সব আমরা সাজানো গোছানো করব। এই দেখো আমি একটা বাহ্যিক বি ভেক্টর দিছি, একটা চৌম্বক ক্ষেত্র দিছি, এবং চৌম্বক ক্ষেত্র দেওয়ার কারণে সবাই সজ্জিত হয়ে গেছে। এখন কি এই এম এর মান জিরো হবে? দেখো সব যোগ হয়ে যাবে, এম এখন জিরো হবে না। আর যদি এম জিরো না হয় তখনই সেটা চৌম্বক হিসেবে কাজ করবে। তাহলে আমাকে বলো তো, এই জিনিসটা হচ্ছে কি বাহ্যিক, মানে এই জিনিসটা হচ্ছে একটা ভালো পরামর্শ। ধরো তোমার জীবনটা হচ্ছে খুবই অগোছালো, তোমার কাজ হচ্ছে না ঠিকঠাক, তো একটা ভালো পরামর্শ যদি তুমি গ্রহণ করো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তখন তুমি আরো স্ট্রং ভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, এই জন্য ভালো পরামর্শ নিবা, খারাপ পরামর্শ, এই হচ্ছে কথা। আমরা এইটাই দেখবো যে এই যে মানে কে কিরকম গ্রহণ করে, কে কিরকম ভাবে সাজে, এর উপর ভিত্তি করে এই তিনটা ভাগে আমি ভাগ করবো। কি কি তিনটা ভাগ দেখো তো? ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। আমি এখন যে কথাগুলো বলবো খুব ভালো মতো শুনবা। বৈশিষ্ট্য যদি তুমি মিলায় ফেলো না তোমার বৈশিষ্ট্যের সাথে বইয়ের, সব মিলবে। একটা ডায়াম্যাগনেটিক হচ্ছে ডাইনি ম্যাগনেটিক। ডাইনি মানে কি? কারো কথা শুনে না, সে সবসময় শয়তানি করে, সে ভালো তুমি যতই বলো না কেন সে শুনবে না। ঠিক আছে, তো কি হয়, ধরো একটা অগোছালো দেশ, অগোছালো পরিবেশ, আমি বাহির থেকে বি ভেক্টর দিলাম কিসের আশায়? বি ভেক্টর দিলাম যে আচ্ছা তুমি তাহলে গোছানো হবা। কিন্তু ডায়াম্যাগনেটিক পদার্থ কি করে জানো? সে বলে আমার তোমার কোনো দরকার নেই, আমি কোনো ভালো মানে পরামর্শ শুনবো না। সে এই বি ভেক্টরগুলোকে বিকর্ষণ করে দেয়, এই চৌম্বক ক্ষেত্রগুলোকে সে কি করে দেয়, বিকর্ষণ করে, বলে যে আমি তোমার কথা শুনবোই না, আমি তোমার কথা শুনবো না। যদি এই বস্তুটা চৌম্বক ক্ষেত্র গ্রহণই না করে সে কি কখনো সাজানো গোছানো হইতে পারবে? দেখো আগে যেমন ছিল এখনো তেমন আছে, বুঝতে পারছো? তার মানে আমি তাকে চৌম্বক ক্ষেত্র দেওয়ার ফলে সে ডাইনি, চৌম্বক ক্ষেত্রগুলোকে দূরে সরাই দিছে, ভালো কথা দূরে সরাই দিছে। দূরে সরানোর কারণে তার এই যে চৌম্বক দ্বিপলগুলো আছে এরা সজ্জিত হইতে পারে নাই, গোছানো হইতে পারে নাই। গোছানো হইতে পারে নাই দেখে এখনো তার এই যে চৌম্বক দ্বিপলের মান জিরো আছে। তাহলে সে কি চুম্বক হিসেবে কাজ করতে পারবে? পারবে না, সে চুম্বক হিসেবে কাজ করতে পারবে না। তুমি তাকে যতই চৌম্বক ক্ষেত্র দাও সে চুম্বক হতে পারবে না। কেন? কারণ সে সবসময় ভালো পরামর্শ বা চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে। ঠিক আছে, এই হচ্ছে কথা। প্যারাম্যাগনেটিকটা তাহলে কি? প্যারাম্যাগনেটিকটা হচ্ছে যখন আমি তাকে চৌম্বক ক্ষেত্র দিই তখন সে হচ্ছে কিছুটা ফাঁকিবাজ, আবার কিছুটা চেষ্টা করতে চায় যে আমি একটু ভালো করতে চাই, বাট আমি ফাঁকিবাজ আমার মতো, বুঝতে পারছো? তো সে কি করে, সে সামান্য পরিমাণ চৌম্বক ক্ষেত্রকে গ্রহণ করে, সে সামান্য পরিমাণ চৌম্বক ক্ষেত্রকে গ্রহণ করে। ওকে, এটা আবার কিসের মতো জানো? চিন্তা করতে পারো, প্যারাম্যাগনেটিক হচ্ছে প্যারা দেওয়া। তোমার আম্মু যখন তোমাকে প্যারা দেয় তোমার তো কিছু করার থাকে না, নিতে তো হয়, তাই না?
তাহলে আম্মু যখন আমাকে প্যারা দিচ্ছে, এই যে মানে বি ভেক্টর দিচ্ছে, তখন আমি সেই প্যারাটা নিলাম, নিয়ে কয়দিনের জন্য সুস্থ থাকলাম, কয়দিনের জন্য আমি একদম স্ট্রেইট। দেখো আগে চৌম্বক ভ্রামকগুলো অগোছালো ছিল, এখন চৌম্বক ভ্রামকগুলো স্ট্রেইট সজ্জিত। তাহলে বলো সজ্জিত হলে এখানে কি চুম্বক হিসেবে কাজ করবে না চুম্বক হিসেবে কাজ করবে? এখানে চুম্বক হিসেবে কাজ করবে, কারণ এম 0 সমান না। কিন্তু যখন আম্মুর প্যারা সরায় নিই আমি, মানে আমি যখন চৌম্বক ক্ষেত্রটা সরায় নিই, তখন যেই লাও সেই কদু, তোমার জীবন আগের মতোই হয়ে যায়, অগোছালো হয়ে যায়, তুমি আর পড়ালেখা করো না। প্যারাম্যাগনেটিকটা এমনই, যখন আমি চৌম্বক ক্ষেত্র দেই তখন সে সামান্যভাবে আকর্ষণ করে, হালকা কথা শুনে সামান্য আকর্ষণ করে, কিছু সময়ের জন্য চুম্বক হয়। যখনই চৌম্বক ক্ষেত্র এই যে বিটা সরায় নেই, তখনই সে আবারও অচুম্বক হয়ে যায়, তখন সে আর চুম্বক কাজ করে না। ফেরোম্যাগনেটিকটা দেখো, ফেরোম্যাগনেটিক হচ্ছে আইডিয়াল ছেলে, আইডিয়াল মেয়ে, যে হচ্ছে কথা শুনলে ধরে রাখে, নিজের মনের মধ্যে ধরে রাখে। তো কি হয়, ফেরোম্যাগনেটিকেও আমি হচ্ছে কি দিলাম, চুম্বক ক্ষেত্র দিলাম, সে প্রবল ভাবে নিছে, দেখো এ সামান্যভাবে গ্রহণ করছে, আর এ দেখো এ হচ্ছে বি ভেক্টরটাকে প্রবল ভাবে নিছে, মানে একদম এরকম ছিল, সে একদম গ্রহণ করছে খুব ভালোভাবে, একদম গ্রহণ করছে। গ্রহণ করার কারণে সে এখন কি হবে, যেহেতু সে গ্রহণ করছে সে সজ্জিত হবে। দেখো এ গ্রহণ করে নাই দেখে সজ্জিত হইতে পারেনি, এ গ্রহণ করেছে সজ্জিত হয়েছে, এও গ্রহণ করছে দেখে সজ্জিত হয়েছে, কিন্তু আরো ভালোভাবে সজ্জিত হবে, কারণ কি বেশি পরিমাণ গ্রহণ করছে। তাহলে এরও এম নট ইকুয়াল টু 0, এ চুম্বক হিসেবে কাজ করবে, ঠিক আছে। বাট এ যেহেতু ভালো, এ হচ্ছে মনের মধ্যে ধরে রাখে কথাগুলো। আমি যখনই এটার চুম্বক ক্ষেত্র সরায় নিছি, তখন সে কিছুক্ষণ পর্যন্ত চুম্বক হিসেবে কাজ করে, বুঝতে পারছো? মানে আমি কিন্তু তাকে প্যারা সরাই দিছি, তার হচ্ছে চৌম্বক ক্ষেত্র সরাই দিছি, তারপরও কিছুক্ষণ, ধরো 1 মিনিট 2 মিনিট, সে তখনও সজ্জিত আছে, তার জীবনটা তখনও সাজানো গোছানো আছে, তখনও সে কিছুক্ষণ পর্যন্ত চুম্বক থাকবে। আবার 1 মিনিট 2 মিনিট পরে সে আবার ওই আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমি একবার রিকল দেই, ডায়াম্যাগনেটিকটা কি, সে কখনোই গ্রহণ করে না, কখনোই চুম্বক হয় না। প্যারাম্যাগনেটিকটা কি, প্যারা দিলে চুম্বক হয়, প্যারা সরায় নিলে, মানে প্যারা মানে হচ্ছে বি ভেক্টর সরায় নিলে সে আবারও অগোছালো হয়ে যায়। ফেরোম্যাগনেটিকও কি, ফেরোম্যাগনেটিকে যদি আমি দেই, সে প্রবলভাবে চুম্বকায়িত হয়, সরানোর পরেও কিছুক্ষণ সে চুম্বক থাকে, 2 মিনিট পরে আবারও সেই জায়গায় ফিরে আসে। এটা হচ্ছে মেইন কথা। প্যারা আর ফেরোর মধ্যে তাহলে আমাকে পার্থক্যটা বলো। প্যারা হচ্ছে সরানোর সাথে সাথে অগোছালো, আর ফেরো হচ্ছে সরানোর পরে কিছুক্ষণ ঠিক থাকে, তার কিছুক্ষণ পরে অগোছালো থাকে। এই হচ্ছে কথা। ডায়ার মাঝখানে একটা ওয়ার্ড দেখবা বিকর্ষণ, প্যারার মাঝখানে দেখবা হচ্ছে সামান্যভাবে আকর্ষণ করে, এটা বিকর্ষণ, সামান্য আকর্ষণ। আর ফেরো কি করতেছে, প্রবলভাবে চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। এই হচ্ছে ডায়া, প্যারা এবং হচ্ছে ফেরো। আচ্ছা, এবং প্রতি ফেরো চৌম্বকত্ব বা প্রতি মানে অ্যান্টি, অ্যান্টি মানে কি, যে এইখানে আমাদের চৌম্বক ভ্রামক থাকে, সেটা হচ্ছে একটা আরেকটার বিপরীত এবং সমান। দেখো সমান এবং বিপরীত, সমান এবং বিপরীত, এটা হচ্ছে অ্যান্টি ফেরোচুম্বকত্ব যে পদার্থ সেখানে দেখতে পাই, এবং এটা বিনিময় ক্ষেত্র দ্বারা কাজ করে। ফেরি চুম্বকত্ব কি, ফেরি চুম্বকত্বতেও বিপরীত থাকে, একটা এইদিকে থাকে একটা এইদিকে, কিন্তু দুইটা সমান না। বিপরীত চুম্বক ভ্রামক কিন্তু সমান না, ঠিক আছে। সমান না হয় কি, নিট চুম্বক মোমেন্ট থাকে, মানে কি এম 0 হয় না। দেখো এইটা আর এটা যোগ করলে কি থাকে, এইটার এটা যোগ করলে সামান্য পরিমাণ এইদিকে থাকে, আর এইটার এটা যোগ করলে কি থাকে, সামান্য পরিমাণ এইদিকে থাকে। তাহলে কি এটা 0? এটা 0 না কিন্তু চুম্বক ভ্রামক, এটাই হচ্ছে ফেরি। আর প্রতি মানে কি, অ্যান্টি, একটার একটার উপরে অ্যান্টি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন কথা। এবার হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ডায়া, প্যারা, ফেরো, এদের মধ্যকার। ডায়া চুম্বক কি করে, অধিক থেকে কম প্রাবল্য, মানে কি ভালো থেকে খারাপে যায়, ভালো থেকে খারাপে কে যায়, ডাইনি, ডায়া চুম্বক। প্যারা চুম্বক মানে কি, দুর্বল থেকে শক্তিশালীতে যাওয়ার, দেখো আমি লিখে দিচ্ছি চেষ্টা করে, চেষ্টা করে কারা, যারা মাঝখানে আছে, প্যারাম্যাগনেটিক। আর ফেরো হচ্ছে কি, দুর্বল থেকে অধিক, মানে খারাপ থেকে ভালো হতে যাওয়ার অধিক, মানে শক্তিশালী চেষ্টা করে, দুর্বল থেকে অধিকে যাওয়ার শক্তিশালী চেষ্টা করে, মানে অনেক বেশি শক্তিশালী অঞ্চলে যায়, ঠিক আছে। দুর্বল অঞ্চল থেকে অধিক শক্তিশালী অঞ্চল, অধিক বেশি শক্তিশালী অঞ্চল, আর এখানে অধিকে যায়, এখানে চেষ্টা করে, শেষ। ডায়া মানে কি, বিকর্ষণ করে, মনে আছে দেখছিলাম বিকর্ষণ করে, ডাইনি বলাই তুই আমাকে ডিস্টার্ব করিস না। তাহলে এটা হচ্ছে কোনটা, ক্ষীণভাবে বিকর্ষণ করে। প্যারা হচ্ছে কি, ক্ষীণভাবে আকর্ষণ করে, আমরা দেখছি এখানে, দেখো তো একে আকর্ষণ করছে না, বাট কি হালকা ভাবে, আর এও তো আকর্ষণ করছে, এটাকে টেনে নিছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে প্রবল ভাবে আকর্ষণ করে, তাই না। ফেরো হচ্ছে প্রবল ভাবে আকর্ষণ করে, এই দেখো ক্ষীণভাবে আকর্ষণ, সবল ভাবে বা প্রবল ভাবে আকর্ষণ। দেখো ডায়াম্যাগনেটিক কঠিন তরল বায়বীয় তিনটার জন্য হতে পারে, প্যারাম্যাগনেটিকও কঠিন তরল বায়বীয় তিনটার জন্য হতে পারে, কিন্তু ফেরো হচ্ছে কঠিন পদার্থের জন্য। ফেরোর উদাহরণই তুমি কিছুক্ষণ পরে যখন পড়বা, দেখবা এটা হচ্ছে আয়রন, নিকেল এবং কোবাল্ট সবই হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এটা শুধুমাত্র কঠিনের জন্য কাজ করে, এবং কঠিন গুলোই কি অধিক শক্তিশালী চুম্বক হয় না কঠিন পদার্থগুলো, তাই এই জন্য এটা শুধু কঠিন ফেরো, ঠিক আছে।
এই যে দেখো ডায়া মানে হচ্ছে কি, ডায়া আসলে না, ডায়া হচ্ছে ওর কারোরই নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভরই করে না, ঠিক আছে। কিন্তু প্যারাম্যাগনেটিক কি, তাপমাত্রা এবং চুম্বকত্বের ব্যস্তানুপাতিক নির্ভর করে। মানে কি, প্যারাম্যাগনেটিকের তাপমাত্রা বাড়ালে চুম্বকত্ব কমে যায়, ওকে, এবং ফেরোম্যাগনেটিকও তাপমাত্রার উপর নির্ভরশীল। এবার আসে হচ্ছে ডায়াম্যাগনেটিকের হিস্টেরেসিস ধর্ম আছে কিনা, নেই। প্যারাম্যাগনেটিকেরও হিস্টেরেসিস ধর্ম নেই, এবং ফেরোম্যাগনেটিকের হিস্টেরেসিস ধর্ম আছে। সবাই মুখস্থ করে, আমি র্যাপিড রিভিউ হইলেও তোমাকে হচ্ছে জিনিসটা বুঝাই দিচ্ছি, শুনো ভালো মতো। হিস্টেরেসিস মানে কি জানো? হিস্টেরেসিস মানে হচ্ছে চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা। ধরো আমার কোনো চৌম্বক ক্ষেত্র নাই, কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তারপরে তুমি যে চুম্বকত্ব ধরে রাখবা, মানে তোমার ধারকতা, তাই না? চুম্বকত্ব ধরে রাখা, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হিস্টেরেসিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হিস্টেরেসিস। তাহলে হিস্টেরেসিস মানে কি? চুম্বকত্ব ধরে রাখা। ওই যে মনে আছে বলছিলাম, আমি তোমাকে জ্ঞান দিছি, আমি ক্লাস থেকে চলে গেছি, তারপরও তুমি যতটুকু ধরে রাখো, এটা হচ্ছে তোমার ধারকতা। হিস্টেরেসিস মানে কি? কোনো চুম্বক ক্ষেত্র নাই, তারপরও যদি চুম্বকত্ব ধরে রাখতে পারে, সেটাই তার হিস্টেরেসিস ধর্ম। আমাকে তাহলে বলো তো, এখানে হিস্টেরেসিস ধর্ম কার আছে? দেখো, এর তো নাই, এত চুম্বক হচ্ছেই না। প্যারাচুম্বকত্ব দেখো, আমি চুম্বক ক্ষেত্র সরাই ফেলছি, আর চুম্বকত্ব নাই, তাহলে এরও হিস্টেরেসিস ধর্ম নাই, ধরে রাখার ধর্ম নাই। ফেরো চুম্বকত্ব দেখো, আমি যখনই চুম্বক ক্ষেত্র দিছি, চুম্বক ক্ষেত্র সরাইছি, তাও দেখো কিছুক্ষণ সে হচ্ছে চুম্বকটা ধরে রাখছে। তার মানে কি, এই ফেরোম্যাগনেটিকের চুম্বকত্ব না থাকলেও চুম্বকত্ব ধরে রাখার কিছু ক্ষমতা আছে। তার মানে কি, তার ধারকতা আছে, চুম্বকের ধরে রাখার ক্ষমতা আছে, তার হিস্টেরেসিস ধর্ম আছে। হিস্টেরেসিস মানে কি? চুম্বকত্ব ধরে রাখা, ঠিক আছে। হিস্টেরেসিসটা তাহলে তার আছে, আর বাকি সবার নাই। দেখছো, একটু ফিল করে পড়লে কিন্তু মুখস্থ নাই কোনো কিছু। আর এই যে ডায়াম্যাগনেটিক, এর কি চুম্বক এর কি হবে? এর হচ্ছে চুম্বক ভ্রামক কি? শূন্যই অলওয়েজ, চুম্বক ভ্রামক হচ্ছে শূন্য, ঠিক আছে। আমরা এই ব্যাপারটা পড়ে ফেলছি। এবার চলে আসো হচ্ছে পরেরটা, যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে বি ও এইচ, বি মানে কি? আবেশ, এইচ মানে কি? প্রাবল্য। আচ্ছা, আবেশ মানে কি? আবেশ মানেই চুম্বক হওয়ার ক্ষমতা। আবেশ মানেই কি? চুম্বক হওয়ার ক্ষমতা, তাই না? বি হচ্ছে কি ছিল? একবার রিকল দাও, খাতা লেখো, খাতা লেখো। এটা হচ্ছে কি? আবেশ। আবেশ মানেই চুম্বক হওয়ার ক্ষমতা, তাই না? এইচ হচ্ছে কি? প্রাবল্য, অর্থাৎ তুমি কতটুকু থাপড়াইছো, কতটুকু দয়ার মধ্যে থাপড়াইছো বা হচ্ছে বল দিছো। আচ্ছা, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমাকে বলো, ও কি চুম্বক হইতে পারছিল কখনো? ও কি কখনো বি হইতে পারছিল? হয় নাই। তাহলে ওর বি এর মান কম, এইচ এর মান কম। মানে কি, আমি যতই চেষ্টা করি না কেন, যতই বল দেই না কেন, সে তো চুম্বক হচ্ছেই না। তার মানে কি, আমার এইচটা বেশি, প্রাবল্য বেশি, বাট আমার কোনো চুম্বক নাই। তাহলে বি কম, এইচ বেশি। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, আমি প্রাবল্য যতটুকু দিই তার চেয়ে বেশি চুম্বকত্ব পাচ্ছি, তার মানে এখানে চুম্বকত্ব আছে, বি আছে, তাই বি ইজ গ্রেটার দ্যান এইচ। ফেরোম্যাগনেটিক কি? আরো শক্তিশালী চুম্বক না? আরো শক্তিশালী চুম্বক বা আরো শক্তিশালী বি, তাহলে বি এইচ এর চাইতে অনেক বড়। শেষ, জাস্ট একটু চিন্তা করো ফেরো আর প্যারার মাঝখানে, তাইলে বি এইচ যা আছে সব মনে রাখতে পারবা। মিউ বা প্রবেশতা, আমাকে বলো, ডায়া কি আমাকে প্রবেশ করতে দিছিল? ডাইনি, ডাইনি বসাই, সরে যা সরে যা, প্রবেশ করতে দিব না আমি বি ভেক্টরকে। তাহলে তো প্রবেশতা একের চাইতে কম। প্যারাম্যাগনেটিক প্রবেশ করতে দিছিল, তার মানে সে একের সাথে একটু বেশি। ফেরোম্যাগনেটিক তো ডাইকাই না বলছে, দাওয়াত দিয়া বলছে যে আসেন ভাই, আপনি হচ্ছে আমার একটু দুইটা গাইডলাইন দিয়ে যান। ওইটা সেইটা হচ্ছে ওইটা, যে মিউ একের সাথে অনেক বড়, প্রবেশতা অনেক বেশি, অনেক সহজে প্রবেশ করাইতে দেয়, একটু কম প্রবেশ করায়। আর এ তো প্রবেশই করা দিচ্ছে না। মিউ দিয়ে এক কেন হয় এটা মাথায় রাখবা। মিউ মানে বিড়াল, এবং তোমার বাসায় একটা বিড়াল ঢোকানোর মানে পারমিশন আছে। বাসায় আম্মু বলছে যে একটা বিড়াল আনবি, এর বেশি বিড়াল আনতে দেওয়া যাবে না। মিউ বললে মাথায় আসবে এক। মিউ কম, প্রবেশতা কম, একের চাইতে কম কার? যে ঢুকতে দেয় না, ডায়াম্যাগনেটিক। মিউ বেশি একের চাইতে, সেটা প্যারাম্যাগনেটিক। মিউ একের চাইতে অনেক বেশি, প্রবেশতা অনেক বেশি, সেটা কি? ফেরোম্যাগনেটিক। ওকে, এবার আসা হচ্ছে কে। আমি কি বলছিলাম? গ্রো প্রো কে এক্স। তাহলে কে দিয়ে কি বোঝানো হচ্ছে? গ্রহিতা বা প্রবণতা। আচ্ছা, তাহলে বলো, চুম্বক গ্রহণ কি করে? ডায়াম্যাগনেটিক না, তাহলে কে লেস দেন জিরো। প্যারা সামান্য গ্রহণ করে, কে গ্রেটার দেন জিরো। ফেরো অনেক বেশি গ্রহণ করে, কে অনেক বড়। তাহলে এটাকে কি বলে? ফেরোম্যাগনেটিকের গ্রহিতা অনেক বড়, ধনাত্মক। প্যারাম্যাগনেটিকের গ্রহিতা ধনাত্মক, জিরোর চাইতে বড়, এবং ডায়াম্যাগনেটিকের গ্রহিতা ঋণাত্মক। আচ্ছা, তাপমাত্রার উপর নির্ভর করে কিনা আমি কি বলছিলাম? ডায়াম্যাগনেটিক করে না। এটা কি? এই যে আমাদের প্রবণতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, ফেরোম্যাগনেটিক প্রবণতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে প্রবণতা কমে যায় চুম্বক হওয়ার। আচ্ছা, কুড়ি বিন্দু যেটা, কুড়ি বিন্দু কিন্তু ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকের থাকে না, শুধু ফেরোম্যাগনেটিকের থাকে। কেন বলো? কুড়ি বিন্দু তাদেরই থাকে যাদের চুম্বকত্ব আছে। ফেরোম্যাগনেটিকের চুম্বকত্ব আছে। কুড়ি বিন্দু মানে কি? যে তাপমাত্রায় চুম্বকত্ব হ্রাস পায়, সেটাই কুড়ি বিন্দু। এখন চুম্বকত্ব মানে হ্রাস পাওয়ার জন্য চুম্বকত্ব আগে থাকা লাগবে। চুম্বকত্ব কার কাছে আছে ভাই? চুম্বকত্ব আছে শুধু ফেরোম্যাগনেটিকের কাছে, তাই আর কুড়ি বিন্দু আছে। প্যারা আর ডায়ার তো চুম্বকত্বই নাই, ধরে রাখারই ক্ষমতা নাই, তাই তার কোনো কুড়ি বিন্দু নাই। হিস্টেরেসিস বলো, ডায়া ধরে রাখতে পারছিল? পারে নাই।
প্যারা কি চুম্বকত্ব মানে চুম্বক বল বাদে ধরে রাখতে পারছিল? পারে নাই, তাহলে তার ধারকতা বা হিস্টেরেসিস নাই। ফেরোম্যাগনেটিক পারছিল কিছুক্ষণ, হ্যাঁ ও কিছুক্ষণ পারছিল, তাই তার হিস্টেরেসিস ধর্ম আছে, তাই তার কি আছে? হিস্টেরেসিস ধর্ম আছে, দ্যাটস ইট। প্যারাম্যাগনেটিকের উদাহরণ কি তুমি আমাকে বলো, এবার খালি গল্প আর গল্প হবে। প্যারা মানে কি? তোমাকে সাদিয়া আন্টি প্যারা দেয় পাশের বাসায় যে তুমি তো পড়ালেখা করো না, কি হবে তোমার, আমার মেয়ে তো অনেক ভালো করেছে। এই সাদিয়া আন্টিকে তুমি বিয়ের দাওয়াত দিছো, তাই না? এই সাদিয়া আন্টিকে বিয়ের দাওয়াত দিছো, এখন বিয়ের দাওয়াতে সাদিয়া আন্টি তোমার জন্য একটা গিফট নিয়ে গেল। চিন্তা করলো যেহেতু গিফট নিছি, আমার তো তাহলে এটা উসুল করা লাগবে। কিভাবে উসুল করব? কাচ্চিতে ধুমায়া মাংস নিব আমি, মাংস নিয়েই একদম আমি সব উসুল করে ফেলবো। এটাই সাদিয়া আন্টি যারা প্যারা দেয়, তাই না? সাদিয়া আন্টি মানেই প্যারা দেয়। তো ওনাকে যখন তোমার খাইতে বসছে, মানুষজন আলু দিছে কাচ্চির, আলু তো দিবেই, কাচ্চির আলু মজা। তো উনি বলছে ভাই আমি তো আলু খাওয়ার জন্য আসি নাই, আমি তো টাকা উসুল করতে আসছি। সাথে সাথে উনি বলছে সাদিয়া আন্টি উনি হচ্ছে আলুর কমায় মাংস নিছে। এটাই হচ্ছে প্যারাদায়ক সাদিয়া আন্টির কাহিনী। তাহলে প্যারাম্যাগনেটিক উদাহরণ কোনটা? সাদিয়া আন্টি প্লেটের আলু কমিয়ে অনেক মাংস নিছে। তাহলে সাদিয়া হচ্ছে সোডিয়াম, সাদিয়াম, ঠিক আছে। আন্টি হচ্ছে কোনটা? অ্যান্টিমনি। প্লেট হচ্ছে পিটি, প্ল্যাটিনাম। আলু হচ্ছে কি? অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম, অ্যামোনিয়া। কমিয়ে মানে কি? ক্রোমিয়াম, কমিয়ে ক্রোমিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমিয়াম। অনেক কি? অক্সিজেন। কি ধরনের অক্সিজেন? তরল অক্সিজেন। মাংস মানে কি? ম্যাংস, এম এন, ঠিক আছে। ম্যাংস মানে কি? ম্যাংস। এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার আসা হচ্ছে কোনটা? ফেরোম্যাগনেটিক মানে কি? ফেনিকো, ফেনিকো, আয়রন, নিকেল, কোবাল্ট। ফেরিক ম্যাগনেটিক কোনটা? এখানে দুইটা ভিন্ন আয়ন থাকবে, Fe3O4, ঠিক আছে, ফেরি। অ্যান্টি, এই দেখো আবারও সাদিয়া আন্টি চলে আসছে না অ্যান্টি ফেরোর মাঝখানে বা প্রতি ফেরোর মাঝখানে? আন্টি যেন কি খাইতো? মাংস খাইতো। তাহলে অ্যান্টি ফেরোর মাঝখানে কি? মাংস অক্সাইড, মাংস ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ফ্লোরাইড, ঠিক আছে। আর এইটা বাদে যা দেখবা সব ডায়াম্যাগনেটিক। শেষ, শেষ, এই হচ্ছে আমাদের উদাহরণ শেষ, এটাই আসে। তো পড়াই দিচ্ছি আমি তোমাদের এটা। এবার আসা হচ্ছে তড়িৎ চুম্বক এবং স্থায়ী চুম্বক। যেটা তড়িৎ চুম্বক হচ্ছে কোনটা? ধরো এটা অধ্যায় 5-এ, ঠিক আছে। আমাদের একটা ব্যাটারি আছে, একটা তারের মধ্যে থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং আমি তার ভেতরে একটা কাঁচা লোহা দিয়ে দিছি। কি দিয়ে দিছি? একটা কাঁচা লোহা দিয়ে দিছি। এখন এই তড়িৎ যেহেতু প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হলে কি হবে আমাকে বলো তো? তড়িৎ প্রবাহিত হলে এই যে তারটা থেকে চৌম্বক ক্ষেত্র বের হবে না? আমরা জানি না কোন একটা প্রবাহিত তার দিয়ে চৌম্বক ক্ষেত্র বের হয়। এখন এই চৌম্বক ক্ষেত্রটাই এই কাঁচা লোহার ভেতরে ঢুকে যাবে। চৌম্বক ক্ষেত্রটা কাঁচা লোহার ভেতরে প্রাবল্য দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করলে যেন কি হয়? আবেশিত হয়। তাহলে এই চুম্বকটা তখন চুম্বকের মতো আচরণ করা শুরু, সরি, এই লোহাটা তখন চুম্বকের মতো আচরণ করা শুরু করবে। তাহলে এটাকে বলা হয় তড়িৎ চুম্বক। এবং যখন আমি আমার কারেন্ট অফ করে দিব, তখন তড়িৎ চুম্বকটা আবারও সেই লোহা। তড়িৎ চুম্বকটা কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ চুম্বকতা থাকবে, যেহেতু ফেরোম্যাগনেটিক। তাহলে এই চুম্বকটা কিছুক্ষণ পরে আর তার চুম্বকতা ধরে রাখবে না। এটাই তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক হচ্ছে এমন একটা পদার্থ যেটা তড়িৎ দিলে চুম্বকে পরিণত হয়, তড়িৎ অফ করলে চুম্বকটাও চলে যায় কিছুক্ষণ পরে। এটাকে তড়িৎ চুম্বক বলা হয়। স্থায়ী চুম্বক কোনটা? ম্যাগনেট। এটা অলওয়েজ স্থায়ী থাকে, তাই না? অলওয়েজ সে চুম্বকত্ব ধরে রাখতে পারে। চুম্বক ক্ষেত্র থাকুক বা না থাকুক সে ধরে রাখতে পারতেছে, কিন্তু এইখানে চুম্বকত্ব ধরে রাখার জন্য চুম্বক ক্ষেত্র লাগছে। আচ্ছা, সো এবার আসা হচ্ছে আমাদের কাছে তড়িৎ চুম্বক এবং স্থায়ী চুম্বকের কয়েকটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। তড়িৎ চুম্বকের চৌম্বক প্রবেশতা হচ্ছে উচ্চ হইতে হবে। একদমই লজিক্যালি বলবো, কোনো ইয়া নেই, আমি তোমাকে বলি, মানে মেইন কথা হচ্ছে কি, এই একটা লোহাকে তুমি যদি একটা চুম্বক বানাইতে চাও, তার কি করতে হবে? প্রবেশতা, মানে এই চুম্বকটাকে ভালো মতো প্রবেশ করাইতে হবে না? তার মানে কি? প্রবেশ করাইলেই সে তারপরে হচ্ছে আবেশিত হবে। তাহলে এর কি প্রবেশতা হতে হবে? উচ্চ। আচ্ছা, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বা অপচয় কম। দেখো, হিস্টেরিসিস বলুক বা হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বলুক বা হিস্টেরিসিস অপচয় বলুক, সব সেম। মানে আমি তোমাকে বলি, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল কম, হিস্টেরিসিস লুপের অপচয় কম, এইটা যে কথা, হিস্টেরিসিস কম, সেম কথা। মানে হিস্টেরিসিস যা কথা, হিস্টেরিসিস কম যা কথা, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল একই কথা, হিস্টেরিসিসের অপচয় কম একই কথা। অর্থাৎ অপচয় লাগাক, লুপ লাগাক, যাই লাগাক, সব সেমই আর কি। তাহলে এটা আমাকে কি বলতেছে? যে লুপের ক্ষেত্রফল বা অপচয় কম, সহজভাবে বললে কি? হিস্টেরিসিস কম। আচ্ছা, হিস্টেরিসিস কম মানে কি? এর চুম্বক ধরে রাখার ক্ষমতা কম। এটা কি ট্রু কিনা বলো? হ্যাঁ ভাই, এর তো হিস্টেরিসিস ধরে রাখার ক্ষমতা কম। কেন? চিন্তা করো, যখনই আমি তড়িৎ প্রবাহ অফ করে দিছি, যখনই আমি তড়িৎ প্রবাহটা অফ করে দিছি, তখনই কি তার চুম্বকত্ব ধরে রাখতে পারেনি সে। কারণ কি? সে তো এখন তখন র্যান্ডম একটা লোহা হয়ে গেছে কিছুক্ষণ পরে। তার মানে কি? তার চুম্বকত্ব সে বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই, তার চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা কম। তার মানে কি? তার হিস্টেরিসিসটা কম, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল কম, হিস্টেরিসিস অপচয় কম। শেষ। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে স্থায়ী চুম্বক যেটা, তার কি ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে না? অলওয়েজ সে চুম্বক, তাহলে তার ধারণ ক্ষমতা উচ্চ। স্থায়ী চুম্বক কি
স্থায়ী চুম্বকের চুম্বক তো ধরে রাখতে হয় অনেকক্ষণ, তার মানে কি তার হিস্টেরিসিসটা বেশি হবে, তার হিস্টেরিসিসের অপচয় বেশি হবে, তার হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বেশি হবে। দেখছো স্থায়ী চুম্বকে এই দুইটা বেশি। আচ্ছা, আর কি বলছে, তার নিগ্রহ সহনশীলতা উচ্চ। তুমি এই লোহাটাকে গিয়ে যতই ডিস্টার্ব করো, সে কি তার ইয়াটা হারাইছে? তার কি মানে তার সহনশীলতা অনেক বেশি না, সে অনেকক্ষণ ধরে রাখতে পারছে না, এটাকেই বলা হয় নিগ্রহ সহনশীলতা উচ্চ। তাকে যতই ডিস্টার্ব করো না কেন, সে তারপরও তার যেই চুম্বকতা ধরে রাখতে পারছে। মনে আছে তোমাকে ডিস্টার্ব করার পরে তুমি যতটুকু পড়া ধরে রাখতা, সেটাই সহনশীলতা। ঠিক একইভাবে স্থায়ী চুম্বকেরও সহনশীলতা অনেক বেশি, এজন্য সে অনেকক্ষণ চুম্বক থাকতে পারে। আচ্ছা, এবং দেখো এর চুম্বকায়ন মাত্রা কম, মানে কি এর চুম্বকায়িত হবে কম ডেফিনেটলি। আর এর কি হবে, এর সম্পৃক্ত চুম্বকন বা চুম্বকন মাত্রা হচ্ছে উচ্চ হবে। সম্পৃক্ত চুম্বকন, আচ্ছা একটা কথা দেখো, চুম্বকায়ন মাত্রা কম, ঠিক আছে, চুম্বকায়ন মাত্রা কম কেন বলছি, এই যে m/v এটা কি চুম্বকায়ন মাত্রা, ডেফিনেটলি এটা একটু কমই হবে, কম পরিমাণ চুম্বক ভ্রামক সৃষ্টি হবে এটা। কিন্তু বলছে কি সম্পৃক্ত চুম্বকন উচ্চ, আর এটারও সম্পৃক্ত চুম্বকন উচ্চ, এই দুইটাই হচ্ছে চুম্বকন মানে হচ্ছে কি যখন সেটা চুম্বকে আমি ব্যবহার করতেছি তখন যেন খুব ভালো মতো চুম্বক হয়, পাওয়ারফুল ম্যাগনেট পাই, এটাকে বলা হয় সম্পৃক্ত চুম্বকন। কতটুকু ভালো চুম্বকন হচ্ছে, জাস্ট যদি বেশি প্যারা লাগে মাথায় রাখবা দুই সাইডের অন, দুই সাইডের চুম্বক অন হাই, দুই সাইডের চুম্বকন কি হাই। আচ্ছা, এর কি সহনশীলতা কম, ডেফিনেটলি আমি যদি একে একটু ডিস্টার্ব করি তাহলে কি চুম্বকত্ব হারাই ফেলবে, এর সহনশীলতা কম কিন্তু সহনশীলতা বেশি, দ্যাটস ইট। এবার আসো স্থায়ী চুম্বক কি, কোবাল্ট, ইস্পাত, টাংস্টেন এগুলো দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা হয়। আয়রন সংকরে 80% কার্বন দিয়েও স্থায়ী চুম্বক তৈরি করা হয়, যেগুলো আমরা পাই বাসায়। আচ্ছা, প্রথম স্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি করা হয়েছে, ইস্পাত দিয়ে। সর্বপ্রথম স্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি করা হয়েছে, নিকেল দিয়ে। বলা ভাই প্রথম আর সর্বপ্রথম কি সেম? তোমার বইয়ে লিখছে, কি করবো, প্রথম দেখলে বলবা ইস্পাত, সর্বপ্রথম বলবা নিকেল। সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি করা হয়েছে, নিওডিমিয়াম, বোরন, আয়রন। নিওডিমিয়াম, বোরন, আয়রন সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক বা ম্যাগনেট। এটাই মনে হয় টম এন্ড জেরির ম্যাগনেটটা, যেখান থেকে টম এরকম ধরে আর সবকিছু টেনে নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী চুম্বক, ঠিক আছে। এবার চলে আসো হচ্ছে স্থায়ী চুম্বকের পরে আমরা চলে আসবো জাস্ট লাস্ট ওয়ান, এর উদাহরণ এবং ব্যবহার, এটা পড়লে আমাদের কাছে হয়ে যাবে। সহজ কথা তোমাকে বলি, গল্প শোনো 2 মিনিট। স্থায়ী চুম্বক হচ্ছে একজন ব্যক্তির গল্প, যার নাম হচ্ছে টিক্কা আলী। ওকে, যার নাম হচ্ছে টিক্কা আলী। টিক্কা আলী, ওনার বাড়ি হচ্ছে ফেনী। ওনার মা, উনি হচ্ছে প্রচন্ড মা ভক্ত একটা ছেলে টিক্কা আলী। তো টিক্কা আলীর মা ওকে একদিন বললো যে আচ্ছা আমার তো কিচেনে মানে আমার তো হচ্ছে রান্নাঘরে ইয়া লাগতো, প্রেসার কুকার লাগতো, আর হচ্ছে ছুরি লাগতো, নাইফ লাগতো, আর কিছু সিরামিকের জিনিসও কেনা লাগে, তো কবে নিয়ে যাবি? তো বললো যে মা এখন তো নভেম্বর মাস, জানুয়ারি মাসে যখন বাণিজ্য মেলা হবে আমি তোমার জন্য নিয়ে আসবো, বা তোমাকে নিয়ে যাবো, সমস্যা নাই। তো জানুয়ারি মাস আসলো, তারা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলো, মেলায় যাইলে মানে তারা হচ্ছে বাসে করে ফেনী থেকে ফেনী থেকে সে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলো। গান গাইতেছিল কি মেলায় যাই রে মেলায় যাই রে, ওকে। সো তারা তারপর বাণিজ্য মেলায় আসলো, বাণিজ্য মেলায় এসে প্রথমে সিরামিকের দোকানে ঢুকলো, ঢোকার পরে তারা হচ্ছে সিরামিকটা কিনে ফেললো, ঠিক আছে। এবং সিরামিক সে কিনে ফেললো, সে কেন কিনছে, তার সেরা মায়ের জন্য কিনছে, তাই না। তার মা হচ্ছে কেমন সেরা, এবং তার মা সবসময় তাকে বাবা বলে ডাকে, যে বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়, ঠিক আছে। তারপরে তারা সিরামিক কিনলো। এরপরে সিরামিক কেনার পরে তারা গেল হচ্ছে একটা, তার মায়ের যেটা নিড ছিল কি ছিল, যে মা বলছিল যে আমার কিছু আমার ছুরি লাগবে আর প্রেসার কুকার লাগবে। তো প্রেসার কুকার কিনলো, কেনার পর টিক্কা আলী দেখলো যে সিরামিকের এত দাম ছিল, ওর পকেটে আর টাকা নেই। টিক্কা আলী তো মহা ফ্যাসাদে পড়ছে যে আম্মুকে নিয়ে আসছে, এখন যদি এরকম একটা অবস্থা থাকে, কি একটা অবস্থা। তো টিক্কা আলী এরপরে হচ্ছে বাণিজ্য মেলার গেটে গিয়ে ভিক্ষা করা শুরু করছে। একটা ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা নিতেছে, ভিক্ষালয়, ঠিক আছে, ভিক্ষা নিতেছে, ভ্যা ভ্যা করে কান্না করতেছে যে ভিক্ষা দেন আমারে, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। তো তো কি হয়েছে, তো কেন গেছে বলতো, কারণ সে ওই যে যখন সে ছুরি বা প্রেসার কুকার কিনতে গেছে তখন সে ফাইসা গেছিল, তাই না। ছুরি প্রেসার কুকার কিনতে গিয়ে ফাইসা গেছে যে আমার কাছে টাকা নাই, ফাইসা গেছি। তারপর সে গেছে হচ্ছে স্টলে, মানে ওই গেটে গেটে গিয়ে সে হচ্ছে ভিক্ষা করতেছে যে ভাই ভিক্ষা দেন ভাই, এরকম করে টাকা জমা করলো। এখন টাকা জমা করে আসার পথে সে হচ্ছে একজন সুন্দরী নারী দেখলো, যার নাম হচ্ছে পরমা। তো পরমাকে দেখে সে হচ্ছে টিক্কা আলী প্রেমে পড়ে গেছে, ওকে। এখন পরমাকে পড়ানোর জন্য সে কি ছিল, এখন টিক্কা আলীর একটা সমস্যা হচ্ছে টিক্কা আলী অনেক মোটা ছিল, টিক্কা আলী শক্তিশালী অনেক মোটা। তো টিক্কা আলী এখন কি করছে, টিক্কা আলী মোটা ছিল বাট সে অনেক স্টাইল করতেছে যে পরমাকে সে পটাবে দেখা, পরমাকে পড়ানোর জন্য সে অনেক স্টাইল করলো। আচ্ছা, স্টাইল করার পরেও পরমা সেই একটা কাজ করছে, পরমা হচ্ছে টিক্কা আলীকে বলছে যে না হবে না, টাটা বাই বাই, আমার পছন্দ, তোমাকে পছন্দ হয়নি, ঠিক আছে। টিক্কা আলী তো দুঃখে কষ্টে লাউড স্পিকারে সে খালি ফিল নিয়ে অপরাধী গান শুনতেছিল। অপরাধী গান শুনতে শুনতে সে বলছে যে আমি আর এই পৃথিবীতেই থাকবো না,
আমি একটা বেস্ট রকেটে, সেরা একটা রকেটে করে পৃথিবীর বাইরে চলে যাচ্ছি, এই পৃথিবীতে থাকবো না, অপরাধী গান শুনতে শুনতে সে চলে গেল। এই হচ্ছে টিক্কা আলীর গল্প এবং সবকিছু মিলে ব্যবহার করে ফেলছি। দেখো, তো প্রথমে হচ্ছে কি আমাদের যে স্থায়ী চুম্বক, এর মানে কি মেলায় চাইলে, তাহলে পার মেলায়, মেলায় কোথা থেকে আসছে, ফেনী থেকে আসছে, তাহলে পার মেলায় কি দিয়ে তৈরি, ফেনী থেকে, আয়রন এবং নিকেল থেকে। সিরামিক, তাই না, সিরামিক মানে কি, সিরামিক মানে সিরামিক আরেকটা নাম ফেরাইট, এটা একটা সিরামিক চুম্বক, কি দিয়ে তৈরি, এগুলো কিন্তু কি দিয়ে তৈরি সেটা বলা হচ্ছে, ঠিক আছে, সংকর দিয়ে। সিরামিক মানে কি, সেরা মা, আমাদের যে সেরা মা আমাদের সবসময় কি বলে কথা বলে, আয় বাবা, তাহলে কি হচ্ছে, আয়রন এবং বেরিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড বেরিয়াম অক্সাইড, আয় বাবা। আচ্ছা, মাম মেটাল, আমাদের মা কোন ধাতু কিনতে বলছিল, প্রেসার কুকারও কি ধাতু, আর হচ্ছে সিরামিক আছে, তাই না, সরি আমাদের হচ্ছে নাইফ আছে, তাহলে মাম মেটালে কি দিয়ে তৈরি, নিকেল, আয়রন, নাইফ, কপার কুকার, সরি কপার এবং ক্রোমিয়ম, এটা হচ্ছে কুকার, তাহলে মাম মেটালে দিয়ে তৈরি। স্ট্যালয়, স্টলে গিয়ে ইয়া কি হয়েছিল, স্টলে গিয়ে হচ্ছে টিক্কালি ফাইসা গেছে, ভাই ফাইসা গেছি, তাহলে স্ট্যালয় কি দিয়ে তৈরি, আয়রন এবং সিলিকন, ঠিক আছে, আয়রন এবং সিলিকন, সিলিকন হচ্ছে 4%, ঠিক আছে, সিলিকন। ভিকালয়, এরপরে সে কই গেছে, ভিক্ষা লইতে গেছে, ভিকালয়, ভিক্ষালয় সে কি বলছে, ভ্যা ভ্যা করে কান্না করছে, তাহলে এখানে কি আছে, ভ্যানেডিয়াম আছে, তাহলে এইটার মধ্যেই দেখো বিতে ভ্যানেডিয়াম, যখনই তুমি কা দেখবা, কা মানে কি, কা মানে হচ্ছে কোবাল্ট, ঠিক আছে, আর যদি কো দেখো, কো মানে কি, কো মানে হচ্ছে কোবাল্ট আর আমাদের কাছে কপার, ঠিক আছে, কোবাল্ট আর কপার, ওকে। সো ভিকালয় কি, ভ্যানেডিয়াম, কা মানে কি, কোবাল্ট, লতে কি, লোহা, শেষ। এই ভিকালয় কি দিয়ে তৈরি, ভ্যানেডিয়াম, কোবাল্ট আর লোহা দিয়ে তৈরি, এই স্থায়ী চুম্বকটা এগুলো দিয়ে তৈরি। এবার আসা হচ্ছে অ্যালিনিকো, অ্যালিনিকো কি, টিক্কা আলি, তাহলে ওই অ্যালিনিকো হচ্ছে একটা স্থায়ী চুম্বক, তাহলে কি দেখো, অ্যালুমিনিয়াম, তারপরে কি, লিতে লোহা মানে আয়রন, নিকেল, কো মানে কি, কো মানে কোবাল্ট আর কপার, কপার এর বাংলা তোমার এখানে দিয়ে রাখছে তামা, ঠিক আছে, কপার মানে তামা। টিকোনাল, টিকো মানে কি, টিক্কা আলির ওই টি, তাহলে এটা হচ্ছে টাইটেনিয়াম, এটা হচ্ছে কোবাল্ট আর কপার, এটা হচ্ছে নিকেল, আর এই হচ্ছে কি লোহা বা আয়রন, শেষ। এগুলো হচ্ছে স্থায়ী চুম্বকের উদাহরণ, ব্যবহার, চলে আসো। টিক্কা আলি পরমার প্রেমে পড়ছিল, টিক্কা মানে কি, যে টিকে গেছে, টিকে যাওয়া মানে কি, টিকে মানে স্থায়ী হয়ে যাওয়া, তাহলে টিকোনাল কিসে ইউজ করা হয়, স্থায়ী চুম্বকে ইউজ করা হয়। আলি, আলি মানে কি, ইয়া আলি শক্তিশালী, শক্তিশালী কি, শক্তিশালী চুম্বক তৈরিতে ইয়া আলি বা অ্যালিনিকো ইউজ করা হয়। পরমা, পরমাতে কি আসছে, এই হচ্ছে আমাদের কাছে বলছে পরম, এই যে পরতে আসছে পারমেলয় আর মাতে আসছে মাম মেটাল, পারমেলয় এবং মাম মেটাল কিসে ইউজ করা হয়, তড়িৎ চুম্বকে, তাহলে স্থায়ী চুম্বকে এটা, শক্তিশালীতে এটা, তড়িৎ চুম্বকে এটা, ঠিক আছে। তাহলে পরমার প্রেমে কিভাবে পড়ছিল, তড়িৎ মানে একদম দেখার সাথে সাথে চোখের পলকে প্রেমে পড়ে গেছিল, তাহলে পরমা হচ্ছে তড়িৎ বেগে তার প্রেমে পড়ে গেছিল, এই হচ্ছে কথা, তড়িৎ চুম্বক, ঠিক আছে। এবার আসা হচ্ছে এরপরে সে কি করছে, স্টাইল করছে, স্টাইল করছে কি, মোটা দাদা, মোটা দাদা, মোটা দাদার কে ছিল, আমাদের টিক্কা আলী, তাহলে মোতে কি, মোতে হচ্ছে মোটরের আর্মেচার, মতে হচ্ছে মজ্জা, স্টাইল মানে বুঝছো তো, স্ট্যালয়, স্ট্যালয়ের ব্যবহার আর কি, এটাকে বলা হয় টেলিফোনের ডায়াফ্রাম, টেলিফোনের ডায়াফ্রাম আর হচ্ছে ডায়নামো, এইটাই হচ্ছে স্ট্যালয় এর ব্যবহার। স্ট্যালয় কি দিয়ে তৈরি জানো, স্টলে গিয়ে ফাইসা গেছে, আয়রন এবং সিলিকন, দেখছো, এই হচ্ছে আমাদের ব্যবহার। এবার চলে আসা হচ্ছে কোনটা, ভিক্ষালয়, আচ্ছা ভিক্ষা নিচ্ছে কি থালায়, যে আমাকে দুটা ভিক্ষা দেন, একটা থালায় নিছে, আচ্ছা থালা দেখতে কিরকম, টেপ রেকর্ডিং এর ফিতার মতো না, একটা ফিতাকে যদি ঘুরাও টেপ রেকর্ডিং এর এরকম থালার মতো হয়ে যাবে, থালা কিসে ইউজ করা হয়, ভিক্ষার কাছে, তাহলে ভিক্ষালয় হচ্ছে কোনটা, টেপ রেকর্ডিং। এরপরে ফিকোনাল, ফিকোনাল মানে কি, ফিল নিছে, ফিল, কিসের ফিল নিছে, অপরাধী গানের ফিল, অপরাধী গান কিসে শুনছে, লাউড স্পিকারে শুনছে, তাহলে পিকোনাল হচ্ছে লাউড স্পিকার, দ্যাটস ইট। এবার আসো, যখন সে অপরাধী গান শুনতে শুনতে কি করছে, সেরা একটা রকেটে করে বের হয়ে গেছে, সেরা কি, সিরামিক, সিরামিকের কিসে ব্যবহার করা হয়, রেডিও অ্যান্টেনা, কম্পিউটারের স্মৃতির ফিতা, মেমোরিতে, আর হচ্ছে টেপ রেকর্ডারের ফিতা, এই হচ্ছে আমাদের কাছে এখানে মেইনলি কথা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের এখানে একক এবং মাত্রা যেটা, সেটা আমরা চলে আসি। চৌম্বক ক্ষেত্র একক হচ্ছে কি, টেসলা বা উইবার পার মিটার স্কয়ার, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। চৌম্বক প্রাবল্য যেটা এইচ এর, এটার একক হচ্ছে কি, ওয়াটস বা অ্যাম্পিয়ার পার মিটার, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার যে কাজটা, চৌম্বক প্রবেশ্যতার একক কি করতে হবে আমাকে জাস্ট বলো, আমি জাস্ট এখানে তোমাকে বলি, চৌম্বক প্রবেশ্যতা আমি কি জানি, বি বাই এইচ, বি হচ্ছে কত টেসলা, এইচ হচ্ছে কত অ্যাম্পিয়ার পার মিটার, তাহলে কি হয়, টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1, এই দেখো টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1, শেষ। সেম ভাবে তুমি এবার আমাকে এস্টাবলি করে জানাবা যে মিউ সমান, আমরা যদি বি এর বদলে উইবার পার মিটার স্কয়ার ইউজ করি, আর নিচে যদি এখানে অ্যাম্পিয়ার পার মিটার ইউজ করি, তাইলে কি আসবে আমাকে বলো তো, তাইলে হচ্ছে এই মানটা চলে আসবে, এটা তোমরা করবা, ঠিক আছে। তাহলে দেখছো আমরা কিন্তু জাস্ট উপরে দুইটা করছি, এটা করলে হয়ে যায়। এবার আমাকে বলো যে বি এর যে এই দুইটা একক ব্যবহার করছে, ভাই এই দুইটা কই পাইছেন আপনি, তাহলে দেখো বি আমরা কি জানি, এফ বাই কিউ ভি না, ওই যে এফ সমান কিউ ভিবি, তাহলে এফ হচ্ছে নিউটন, কিউ মানে কি, আমরা বলি তড়িৎ প্রবাহ ইন্টু টাইম, আই ইন্টু টি, আর ভি হচ্ছে বেগ, তাহলে এফ হচ্ছে নিউটন, আই হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে সেকেন্ড, ভি মানে মিটার পার সেকেন্ড, একসাথে করলে কি হয়, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এই দেখো নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা এবার কি করলাম, নিউটন মিটার করলাম, মিটার দিয়ে গুণ দিলাম, মিটার দিয়ে ভাগ দিলাম, তাহলে কি নিউটন মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1 মিটার ইনভার্স 2, নিউটন মিটার মানে কি, জুল,
জুল পার এম্পিয়ার মিটার ইনভার্স টু, বুঝছো? জাস্ট প্রথম দুইটা মনে রাখবা, টেসলা আর হচ্ছে বেরো মিটার স্কয়ার, বাদ বাকি সব ডেরিভেশন, আর কোনো কিছু নাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে কথা। এবার দেখো এখানে বলা হয়েছে চুম্বক ফ্লাক্স কি হবে, টেসলা মিটার স্কয়ার। কিভাবে আসছে? বি মানে টেসলা, এটা মানে মিটার স্কয়ার, টেসলা মিটার স্কয়ার। বি মানে কি, উইবার পার মিটার স্কয়ার ইনটু মিটার স্কয়ার, উইবার, শেষ। চুম্বক ভ্রামকের একক মনে রাখতে বলছিলাম অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এটা তো বলাই হয়েছে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। কিভাবে আসতে পারে এটাও মনে রাখতে পারো, মুখস্থ রাখা দরকার নেই। এম সমান কি, ভ্রমর মোড়ে নিয়ে যাইও, আই হচ্ছে কি অ্যাম্পিয়ার আর এ হচ্ছে মিটার স্কয়ার, এন এর তো সংখ্যা কিছু নাই, তাহলে এম হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, ঠিক আছে? আর মেরু শক্তি এম হচ্ছে কি অ্যাম্পিয়ার মিটার। কিভাবে আসছে, আমরা জানি যে এম বাই 2L সমান সমান হচ্ছে এম, এটা কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই হচ্ছে মিটার, তাহলে মেরু শক্তি কি আসবে, মেরু শক্তি আসবে শুধুমাত্র অ্যাম্পিয়ার মিটার। এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা, দ্যাটস ইট। আমরা হচ্ছে এটা শেষ করছি। জাস্ট মাথায় রেখো হিস্টেরেসিসের একটা বাংলা শব্দ আছে যেটাকে বলা হয় শৈথিল্য, অর্থাৎ কতটুকু ধরে রাখতে পারে। সো আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। আমি চেষ্টা করছি মোটামুটি অনেক ফাস্ট পড়ানোর, আমি জানি না আমি কতটুকু মানে তোমরা বুঝতে পারছো, এটার জন্য হয়তো তোমাদের লং ক্লাস লাগতে পারে যদি মনে হয়। আমি এটা র্যাপিড রিভিউ দিছি আর কি, বোঝানোর চেষ্টা করছি হালকা। তারপরও তোমরা হচ্ছে জানাবা যে কতটুকু বুঝতে পারছো, না বুঝতে পারলে আমি হচ্ছে আবারও এটার পুরো যে ক্লাসটা সেটা হচ্ছে আস্তে আস্তে যদি তোমাদের কোয়েশ্চেনগুলো নিয়ে করি তাহলে হচ্ছে আরো বেশি ভালো হবে। তারপরও আমি বিশ্বাস করি অনেকেই বুঝছো, যেটা তোমাদের বুঝাইলাম চুম্বকের পার্টটা জাস্ট একটু মাঝে মধ্যে দেখে যাও, নোটটা দেখো। বিশ্বাস করো এখন যদি বইয়ে তুমি যাও, বইয়ের একটা কথাও তোমার কাছে মনে হবে না যে আনকমন লাগতেছে। এবং তোমাকে যখন আমি ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক যে স্টাইলে তোমাকে আমি অ্যাপ্রোচ করছি, ওইটার পরে তোমার আসলে বৈশিষ্ট্যগুলো মনেই হবে যে ভাই বৈশিষ্ট্যগুলো আমার চোখে ভাসতেছে। এবং আমি তোমাকে মুখস্থ খুব কম পড়াইছি। তোমাকে যখন আমি লাস্টে গিয়ে পড়াইছি, কি পড়াইছি বলতো, এই যে স্থায়ী চুম্বকের উদাহরণ এবং ব্যবহার, এখানে একটা গল্প তোমার মাথায় সেট করে দিছি। সো আশা করি তোমরা হচ্ছে ব্যাপারটা ধরতে পারছো, চেষ্টা করছি। চুম্বকের ক্লাস তোমাদেরই, আমরা সামনে হচ্ছে আরও ক্লাস আসবে, প্যারা নেই, চিল। সো জানাও কার কার কী অবস্থা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।